হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমাদের হাসনাইন স্টোরি চ্যানেল। আমাদের চ্যানেলের সকল প্রকার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ। তোমরা কি করলা? এটা পিচ্ছে একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলা, তাও আবার আমার চাচাতো বোন। গ্রাজুয়েশন শেষ করে সবেই চাকরি নিয়েছি মাত্র, চাকরির 2 মাস বয়স হতে না হতেই বিয়ে। ওপরের কথাগুলো রাসিব তার মাকে বলেছিল। রাসিব ছুটিতে বাসায় আসে আর এসেই জানতে পারে তার বাবা এই কাণ্ড ঘটিয়েছে। বাবার মুখের উপর কথা বলার সাহস নেই তার, তাই মার কাছে ইচ্ছে মতো তার মনের ক্ষোভ প্রকাশ করছে। এত কথা আমার কাছে খরচ না করে তোর বাবার কাছে গিয়ে খরচ কর, কাজে দিবে। তুমি তো ওনার কাছে যেতে বলছো, ছোট থেকে বড় হয়েছি। উনি কোন কথাটা শুনেছে আমার? উনি যা বলেছেন আমাকে সেটা করিয়ে তারপর ছেড়েছেন। তুই এত রেগে যাচ্ছিস কেন? ক্লাস 9-এ পড়ে মেয়েটা। আরে এবার নিউ 10। সে যাই হোক, ওরে সেদিন দেখলাম মাটিতে গড়াগড়ি দিয়ে টাকার জন্য কান্না করতেছে, আর তোমরা তার সাথে আমার বিয়ে ঠিক করলে? কেমনে পারো তোমরা? তোর বাবা জানে, যা তাকে গিয়ে বল রান্না করতাছি, ডিস্টার্ব করিস না, যা সর। তোমরা কেউ আমার সাথে ভালো ব্যবহার করতেছো না। মনে থাকবে, মনে থাকবে, আমার সব মনে থাকবে। রাসিব রান্নাঘর থেকে মায়ের সাথে রাগ দেখিয়ে বাইরে আসছিল, পথিমধ্যে তার বাবার সামনে পড়ে যায়। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? বাবাকে দেখে রাসিবের গরম রক্ত একদম ঠান্ডা হয়ে গেল। রাসিবের আচরণ মুহূর্তে বদলে গেল। বাবাকে দেখে একটু নরম হয়ে বলল, এই তো বাবা, বাইরে যাচ্ছি। তোর মা কি তোকে কিছু বলেছে? জি বলেছে। তুই কি বলিস? আমি আর কি বলবো, তোমরা যা বলবে সেটাই। বাইরে কত দূর যাবি? টিক্কার দোকান পর্যন্ত। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবি। তোর মায়ের রান্না মনে হয় শেষের দিকে। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি ফিরবো। রাসিবের বাবা চলে আসে রান্নাঘরে। এসে দেখে তার বউ মিটিমিটি হাসছে আর রান্না করছে। কি ব্যাপার, মুখে মিটমিট হাসি লেগে আছে দেখছি। আর বইলেন না, আপনার ছেলে তো আমাকে রাগ দেখিয়ে গেল। কেন? কেন আবার? হবু বইয়ের বয়স কম তাই। ও আসুক বাড়িতে। না না, রাগারাগির মতন তেমন কিছু হয়নি, ও রাজি আছে। তুমি যে বললে। ও কিছু না, তরকারিটা দেখো তা ঠিক আছে কি না। দাও এক চামচা তুলে। এদিকে রাসিব সেই টিক্কাখানির দোকানে তার বন্ধুদের সাথে দেখা করতে গেছে। অনেক দিন পর শহর থেকে আসছে। সবার সাথে দেখা করার জন্য মন কেমন কেমন যেন করছে তার। কিন্তু দোকানে গিয়ে সে হতাশ হয়। সে টিক্কার কাছ থেকে জানতে পারে আগের মতো তাদের বন্ধু আর কেউ আসে না। কেউ কেউ কাজের জন্য গ্রাম ছেড়েছে, আবার কেউ কেউ গ্রামের কাজ নিয়েই ব্যস্ত। তো টিক্কা, তোর কি অবস্থা? হ্যাঁ ভাই, আল্লাহ ভালোই চালাইতাছে। ভাই আপনার কি অবস্থা? ভালোই চলছিল রে, বাড়িতে আসার পর যন্ত্রণায় পড়েছি। তো থাক তাহলে, পরে আসবো নে। ঠিক আছে ভাইয়া। আর ওরা কেউ আসলে আমার কথা বলিস। জি ভাইয়া, বলমুনি। রাসিব বাসায় চলে আসে। দুপুরের খাওয়াটা সেরে আবার তার মায়ের সাথে একাকী আলাপ শুরু। ও মা, কি? এটা কোনোভাবে আটকিয়ে দাও না। এক কথা বারবার বলিস কেন? মানা করার পরেও? ছোট মেয়ে ও। এই এই, তুই দেখছিস ওকে? দেখার পর বলিস কত বড় আর কত সুন্দর হয়েছে মেয়েটা। এখানে আসার পর লজ্জায় চাচির বাড়ির দিকে যাই নাই। সন্ধ্যায় এমনিতেই যেতে হবে, রাতের দাওয়াত আছে। আমি যেতে পারবো না। থাক, গেলাম। ও মা। আর কাজ হবে না। রাসিব হতাশ। সে জানে তার বাবা যখন বলেছে এটা শিওর হবে, তবু আটকানোর বৃথা চেষ্টা করছে। দেখতে দেখতে সন্ধ্যা হলো। রাসিবের বাবা রাসিবকে সাথে নিয়ে চাচার বাড়িতে হাজির। এই বাড়িতে রাসিব আগে কতই না আসা যাওয়া করেছে, আর এখন পুরো বাড়িটাই তার কাছে অচেনা লাগছে। বাড়ির লোকজনের ব্যবহার অনেক পরিবর্তন। অতিথি পরায়ণতা ভাব একটু বেশি দেখা যাচ্ছে। রাসিব তার লজ্জার বাঁধ ভেঙে চাচা চাচির সাথে দেখা করলো, তারপর তার দাদির সাথে দেখা করলো।
তার দাদি আগে থেকে এই বাড়িতে থাকেন। দাদির পাশে বসে রাসিব বলল, তোমাকে কি আর বলবো, তুমি তো এই পক্ষের লোক। কি হয়েছে দাদু ভাই? কিছু না। ঠিক সেই সময় দাদি দাদি, মা তোমাকে ডাকছে। ছাগলের একটা বাচ্চা এখনো পাওয়া যাচ্ছে না। রাসিব খেয়াল করলো মেয়েটার দিকে, আর দেখলো এই সেই মেয়ে, নাম ইয়াশা। খুব চঞ্চল, কিন্তু সেটা বাড়ির মধ্যে, বাইরে গেলে একদম চুপ। রাসিব অনেকদিন পর তাকে দেখছে আর ভাবছে, বড় তো হয়েছেই, আবার আমাকেই বিপদে ফেলেছে। দাদু ভাই, তুই ঘরে গিয়ে বস, আমি আসছি তোর সাথে গল্প করতে। এবার ইয়াশা খেয়াল করলো যার সাথে তার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে, মানে তার রাসিব ভাই, তার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই এক দৌড়ে ইয়াশা পালিয়ে গেল। হায় রে কপাল, বছরখানিক আগে এই বাড়িতে আসছিলাম, টাকা চাইতে চাইতে আমার কান ঝালাফালা করে দিচ্ছিল যেই মেয়ে, সেই মেয়ে আজ আমাকে দেখে পালাচ্ছে। রাসিব উঠে তার চাচার ঘরে গেল। সেখানে আবার দেখা হলো ইয়াশার সাথে। এবার লাইটের আলোয় রাসিব তাকে ভালোভাবে দেখে মনে মনে বলল, এই মেয়ে তো আগের মতোই আছে, মা শুধু এমনি এমনি মিথ্যা বলল। এদিকে ইয়াশা দৌড়ে পালাবে এমন একটা ভাব, তখনই রাসিব বলল, তোদের টিভি কি ঠিক আছে? জি ভাইয়া। অন কর। ইয়াশা টেবিলের ডয়ের থেকে রিমোট বের করে রাসিবের পাশে রেখে চলে যাচ্ছিল। এই কাণ্ড দেখে রাসিব তাকে ডাকলো। এই শোন, জি ভাইয়া, বলেন। তোকে আমি টিভি অন করতে বলেছি, লম্বা হয়েছিস, বুদ্ধিশুদ্ধি তো কিছু হয়নি। বলছি একটা আর করছিস আরেকটা। ইয়াশা আবার ফিরে আসলো, নিজেই রিমোটটা হাতে তুলে টিভি অন করলো। ইয়াশাকে রাসিব যেতে না দিয়ে পাশেই বসালো আর নানান প্রশ্ন শুরু করলো। লেখাপড়ার কি অবস্থা? জি ভাইয়া, ভালোই চলছে। ভালো হলেই ভালো। দাদির কি আগের মতো প্রেশার ওঠে? না ভাইয়া, অনেকটাই কমে গেছে। রাসিব পকেট থেকে মানিব্যাগ বের করলো। সেখান থেকে 100 টাকার একটা নোট বের করে ইয়াশার হাতে দিল আর বলল, গতবার 10 টাকা দিয়েছিলাম, এবার 100 দিলাম, এর পরের বার আসলে 1000 দেব। ভালোভাবে পড়িস কিন্তু। ইয়াশা টাকা নিয়ে হতবাক। হবু বর তার ভালো লেখাপড়া করার জন্য 100 টাকা দিচ্ছে। কয়েকদিন পর এর সাথেই তার বিয়ে, আর বিয়ের 2 দিন পর শহরে চলে যাবে। সেই মানুষটি এই কাজ করছে। ইয়াশা হাসতে গিয়েও হাসতে পারে না। কোনো রকম টাকাটা হাতে নিয়ে বলল, জি ভাইয়া, ভালো করে পড়বো। আমি উঠি। বসে থাক, টিভি দেখ। ভাইয়া, বাইরে কাজ আছে। আচ্ছা যা। ইয়াশা বাইরে এসে খিলখিল করে হাসতে হাসতে দাদির কাছে যায় আর সেখানে গিয়ে জোরে জোরে বলে, দেখো, আমার হবু বর আমাকে 100 টাকা দিয়ে ভালো করে পড়ার জন্য। খবরটা বাতাসের আগেই পৌঁছে যায় রাসিবের মায়ের কানে। উনি তো কথাটা শোনার পর লজ্জায় মাথা কাটা যায় এমন অবস্থা, কারণ মাত্র 100 টাকা দিয়েছে, তাও নিজের হবু বউকে। রাসিবের মা ইয়াশাকে সাথে নিয়েই সেই ঘরে যায়। রাসিব রিমোট দিয়ে টিভির চ্যানেল চেঞ্জ করছিল। এই, তুই এটা কি করছিস? কি করলাম? রাসিব দেখলো তার মায়ের পাশে ইয়াশা মিটিমিটি হাসছে। তুই ওরে 100 টাকা দিছস কেন? তো কত দেব? কিরে, তোর কম হয়েছে? আগে বলবি না? এই নে, আরও 100 দিলাম। রাসিবের মা রাসিবের কাছে এসে ফিসফিসিয়ে বলল, নিজের হবু বউকে তুই 100 টাকা দিস? হ্যাঁ, মান সম্মান তুই রাখছিস? আরে কিসের বউ? আমি তো ওকে সেই ছোট্ট ইয়াশা মনে করে দিলাম। প্রতিবারই তো টাকা দেই, তাই এবার এসেও দিলাম। একবারের ব্যাপারটা আলাদা। 2000 টাকা বের কর। কেন? বুঝিস না? ওরে দে। আর শোন, আমি বাইরে যাওয়ার পর দিবি, ওকে? রাসিব আবার কিছুটা রাগান্বিত। এই এদিকে আয়। জি ভাইয়া, বলেন। তোরে যে আমি টাকা দিয়েছি, বাইরে বলেছিস কেন? টাকা দিয়েছেন তো, তাই খুশিতে বলেছি। বেশি চালাক হয়েছিস, তাই না? মা তোকে টাকা দিতে বলেছিল, যা, দেব না। তাহলে আমি বাইরে যাবার পর কেউ যদি জিজ্ঞেস করে, বলবো যে ভাইয়া আগে যে 100 টাকা দিয়েছিল সেটাও রেখে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, টাকা নিয়ে যা। এখন আর নিব না, রেখে দাও, পরে নিব। পরে আবার কখন নিবি? আমার যখন ইচ্ছা। আমি তো থাকবো না।
ইয়াশা কিছু বলল না, একটু হেসে রুম থেকে বেরিয়ে গেল। রাসিবও বুঝতে পারে না ওর টাকা না নেওয়ার কারণটা কি। রাসিব আবার টিভি দেখায় মন দেয়। বাড়ির মধ্যে রান্না বান্না, বাচ্চাদের দৌড়াদৌড়িতে কেমন একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দুই পরিবারের সম্পর্ক যে গভীর হতে যাচ্ছে এটাই তার প্রতিশ্রুতি। রাতের খাওয়া দাওয়া পর্ব শেষ হলো। রাসিবের বাবা নিজের ভাইকে ডাকলেন আর বিয়ের দিন তারিখ ঠিক করার পরামর্শ শুরু করলেন। রাসিব সহ সবাই সেখানে উপস্থিত ছিল। ছিল না শুধু ইয়াশা। সে তার নিজের রুমে দরজা লাগিয়ে শুয়ে আছে। সে শুয়ে থেকেই ঘামছিল আর তার বিয়ের কথা ভাবছিল। এটা ভয় নাকি লজ্জা সেটা সে বুঝতেই পারে না। তবে নিজেদের মধ্যে হয় অতটা টেনশনে ছিল না সে। ইয়াশা রাসিবের মায়ের কাছ থেকে শুনেছে, বিয়ে হলে তরে রাসিব সাথে নিয়ে যাবে রে, তুই তো আর আমাদের সাথে থাকবি না। কথাটা বারবার ইয়াশা মনে করতে থাকে আর মিটিমিটি হাসে। এদিকে রাসিব তার বাবার উপর ক্ষিপ্ত, সেটা প্রকাশও করতে পারছে না। এত ছোট একটা মেয়ে কী বা বোঝে, আর বয়সের ডিফারেন্স তো আছেই। প্রতিবাদ তো করার দূরেই থাক, রাসিব আ অক্ষরটাও তার বাবার বিরুদ্ধে উচ্চারণ করতে পারবে না। শেষমেশ তাদের বিয়েটা ঠিক হয়েই গেল। রাসিবের বাবা বলেছে যে বউকে সাথে নিয়ে শহরে ফিরতে। প্রথমে রাসিব নারাজ হয়, পরে একটু জোরাজোরিতেই রাজি হয়ে যায়। সব রকম আলাপ আলোচনা শেষ হওয়ার পর দাদি রাসিবকে আলাদাভাবে কাছে রাখে। তুমি কিছু বলবা? তোর মন খারাপ? না, মন খারাপ না, ঠিক আছে। আমার ইয়াশাকে তোর পছন্দ হয় না? আরে পছন্দ হবে না কেন, ও খুব ভালো বাচ্চা, সরি মেয়ে, খুব ভালো মেয়ে। তাহলে আমি যে দেখলাম তোর মন খারাপ। আসলে আমার খুব ঘুম পাচ্ছে, আর ঘুম পেলে তো জানোই চোখ মুখ দুটোই ভার ভার লাগে। তো এটা দেখেই হয়তো মনে করেছো আমার মন খারাপ। হইতে পারে। চল তোর ঘুম ভাঙিয়ে নিয়ে আসি। কোথায়? আয় আমার সাথে। রাসিব তার দাদির পিছু পিছু যাচ্ছে। এদিকে দাদি ইয়াসের রুমের দিকে পা বাড়িয়েছে। রাসিব তো বুঝতেছে না তাকে কোথায় নিয়ে যাচ্ছে। দাদি ইয়াসার দরজায় গিয়ে টোকা দিল কয়েকবার। ইয়াসা রুমে শুয়েছিল। চটপট উঠে দরজা খুলে দেখে দাদি দাঁড়িয়ে আছে, আর কিছুটা দূরে রাসিব দাঁড়িয়ে। দাদি পেছনে ফিরে রাসিবের দিকে তাকালো আর বলল, আয় ঘরের মধ্যে আয়। এখন তো বাড়ি চলে যাব। বাড়ি কি বেশি দূরে? আয় ভেতরে। রাসিব ঘরে আসলো। ইয়াসা দাদির পাশে দাঁড়ালো। রাসিব রুমে ঢুকেই বেশ লজ্জা পাচ্ছিল। হঠাৎ তার মনে হলো কিছুক্ষণ আগেই তো ওকে দেখে এত লজ্জা পাচ্ছিলাম না, এখন উদয় হলো কোথা থেকে। রাসিব বিছানায় গিয়ে বসলো। কি দাদু ভাই, ঘুম ভেঙেছে? হ্যাঁ, খুব ভেঙেছে, এখন তো কোনো ঘুমই নেই আমার চোখে। এই যে আমার পাশে দাঁড়িয়ে তোর ঘুম ভাঙানোর ঔষধ। ইয়াসা কথাটা শুনে লজ্জা পায় আর দাদির পিঠে চিমটি কাটে। দাদিও বুঝতে পারে সে বেশি বেশি বলে ফেলেছে। দাদি আর দাঁড়িয়ে না থেকে বিছানায় গিয়ে বসলো। এখন দুই হবু বর আর বউ দুই পাশে, মাঝখানে দাদি। নে তোরা কথা বল, আমি শুনি। কি কথা বলবো? আর দাদি তুমি থাকো, আমি যাই এখন। এত পালাই পালাই খেলা তো যাবে না, ওই দিন শেষ। এখন অনেক কিছু না চাইলেও সহ্য করতে হবে ভাই। এই আশা, তুই কিছু বল। ইয়াসা ফিসফিস করে বলে, আরে আমি কি বলবো, ওনাকে যেতে দাও। আচ্ছা, আমি তোদের মতামত শুনি। এই আশা, তুই বল, তোর কি রাসিফকে পছন্দ হয়েছে? ইয়াসা মুখের উপর কিভাবে বলবে, লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেছে। দাদিও সেটা বুঝতেছে না। কি রে বল। হুম, কি পছন্দ হয়েছে। আর তোর রাসিফ? রাসিব অন্যদিকে তাকিয়ে বলল, হ্যাঁ হয়েছে। কি রে অন্যদিকে তাকিয়ে কি বললি? ওকে ভালো করে দেখে তারপর বল। দাদি রাসিবকে ধীরে ধীরে ঝামেলার মহাসমুদ্রে ফেলে দিয়েছে। এখান থেকে বাঁচার একটা উপায়, দাদি যা যা বলে সেসব শুনে ঝটপট চলে যাওয়া। এদিকে নিজের হবু বউয়ের দিকে তাকাতেও পারছে না। কোনো রকমে কষ্ট করে চোখটা ইয়াসার দিকে করলো। আর রাসিব তখন যা দেখতে পেল, একটা পরী তার দিকে তাকিয়ে মিটমিটে হাসছে। পরীর চোখ বলে দিচ্ছে সে কতটা খুশি। হয়তো রাসিবকে সে এতক্ষণে ভালোই বেসে ফেলেছে, আর সেটা মুহূর্তে।
রাসিব ভাবনা থেকে বেরিয়ে এসে বলল, পছন্দ হয়েছে, এবার আমি যাই দাদি। পছন্দ হবে না কেন? দেখতে হবে না নাতনিটা কার? তাহলে আমি কার? দোনোটাই আমার। বা তিনজনই হেসে উঠল। এই আশা, রাসিব ইয়াশাকে ডাকলো। জি ভাইয়া। দেখ তো আব্বা আম্মা বাইর হয়েছে কিনা। আচ্ছা ভাইয়া, দেখছি। ইয়াশা বাইরে থেকে ঘুরে এসে বলল, চাচি আম্মা বললো একটু পরেই বের হবে। ও, এই তোর একটু বস, আমি এক্ষুনি আসছি। কেউ চলে যাস না কিন্তু। দাদি চালাকি করে বাইরে চলে গেল যাতে ওরা একটু কথা বলতে পারে। এইদিকে রুমের মধ্যে দুইজনেই চুপ। রাসিব ঘরের কোনায় কোনায় দৃষ্টি দিচ্ছে। মাঝে মাঝে ইয়াসার চোখে চোখ পড়ছে। না, এভাবে আর কত সময় থাকা যায়? রাসিব তার শরম ভেঙে বলল, কিছু বলবি তুই? বল। আপনি ওখানে থাকেন কোথায়? ওখানে মানে? শহরে? কোথায় আবার? একটা বিল্ডিংয়ের ফ্ল্যাটে। আপনি একাই থাকেন? একাই তো। অফিস থেকে কত দূরে? কাছে। সময়ে অসময়ে বাসায় আসতে পারবেন? মানে আমি অসময় কেন বাসায় যাব? আমি যে বাসায় একা থাকবো, যখন ভয় লাগবে আপনাকে কল করে বাসায় আসতে বলবো। রাসিব অনেকটাই অবাক হলো। বিয়ের আগে এই মেয়ে কী সব ভেবে রেখেছে। ফোন করলে আপনি আসবেন তো? ঠিক আছে, তখন দেখা যাবে। আর কিছু বলবি? কিন্তু এখন না। না বল, আমি শুনেই যাব। দাদি না বলে গেল আমরা যেন এখান থেকে আগেই না যাই, সে আসবে তারপর যাওয়া। বুড়িটা দিন দিন বুড়ি হচ্ছে, শয়তানি বুদ্ধি নিয়ে ঘোরা শুরু করছে। অমন করবই। আচ্ছা, আপনি কাজ শেষ করে কখন বাসায় ফেরেন? রাতে। কত রাতে? এই তো 8টা বা 9টা। আমার এত সময় বাসায় একা থাকতে হবে? হ্যাঁ। আমার খুব ভয় করবে। তাহলে বাবা মাকে জানাতে হবে যে তুই যেতে চাচ্ছিস না। না না, যাওয়া তো আমি যাবই, শুধু আপনি তাড়াতাড়ি ফিরবে তাহলেই হবে। এসব কথা রাখতো, অন্য কিছু বললে বল। আর একটা কথা বলবো। আপনি বড় বলাটা ঠিক হবে না, কিন্তু আবার ঠিকও হবে। কি কথা? রাগ করবেন না তো? রাগ করব না, বল। মানে এটা পাত্রী হিসেবেই বলছি। আপনি কি কোনো মেয়েকে ভালোবাসেন, বা কারোর সাথে আপনার রিলেশন ছিল, আছে? এবার রাসিব পুরাই রাসিব ভাবছে মেয়েটা অতিমাত্রা চালাক হয়ে গেছে। এর মুখ থেকে এরকম প্রশ্ন রাসিব আশা করেনি। রাসিব কিভাবে উত্তর দিবে ভাবছে। উত্তর না দিলে ভাবে কিছু একটা ছিল কারোর সাথে। আসলে তো রাসিবের কখনই কোনো মেয়ে পছন্দই ছিল না। লেখাপড়া নিয়ে ব্যস্ত সময় পার করেছে। রাসিব গলাটা ছেড়ে বলল, না না, কোনো মেয়েকে ভালোবাসিনি। রিলেশন আগেও ছিল না, এখনও নেই। ইয়াশা খুব খুশি হলো আর সেই খুশিতে বলতে শুরু করলো, আমিও না, আমি কাউকে কখনো পছন্দ করিনি, আর আপনাকেই আমার খুব পছন্দ। তোকে আমি কিছু বলতে বলেছি? সরি। ইয়াশা তো ভয় শেষ। রাসিব আর কোনো কথা না বলে বাইরে চলে আসলো। পরদিন থেকে শুরু হলো বিয়ের আয়োজন। বিয়ের দিনকে কেন্দ্র করে আয়োজন ভালোই এগেছিল, কিন্তু হঠাৎ রাসিবের অফিস থেকে খবর আসে যে তাকে 2 দিনের মধ্যে অফিসে ফিরতে হবে। তার অফিসে ফেরা জরুরি। রাসিব বাড়ির সবাইকে কথাটা জানাতেই 2 বাড়ির লোকজনের মনে বাজ পড়ার মতো অবস্থা। সবার মনে প্রশ্ন, এখন কি হবে? এত অল্প সময়ে বিয়েই বা কখন হবে? নাকি রাসিব আবার ছুটিতে আসলে তখন বিয়ের ব্যবস্থা করা হবে? এইসব নানান কথা সবাই যখন বলাবলি করছিল, রাসিবের বাবা নিজে 2 বাড়ির লোকজনকে এক করলো, সেটা রাসিবদের বাড়িতে। রাসিব যখন শুনতে পেলেও তার বাবা ওই বাড়ির সবাইকে ডেকেছে, তখন বলে, এই মানুষটা আমায় বিয়ে করায় দিয়া তারপর ছাড়বে। ইয়াশাদের বাড়ি থেকে সবাই আসলো, তাদের সাথে কথাবার্তা হলো। শেষমেশ সিদ্ধান্ত হলো আজ সন্ধ্যায় বিয়ে। হুট করে বিয়ে হওয়ার বাইরের কাউকে জানানো হবে না। এরকম সিদ্ধান্তে ইয়াশার মনটা খুব খারাপ হয়ে গেল। কারোর সাথে কোনো কথা না বলে একাই বসে রইল। এদিকে রাসিবও ব্যস্ত হয়ে গেছে। নতুন বউকে নিয়ে ফ্ল্যাটে উঠতে হবে। ফ্ল্যাটে অনেক কিছুই নেই,
কথাটা রাসিব তার বাবাকে জানায়। রাসিবের বাবা শুনে রাসিবকে অভয় দিয়ে বলে, কোনো চিন্তা করিস না, আমি যাওয়ার সময় যা যা লাগে দিয়ে দিব। রাসিবের বিন্দু মাত্র কথা বলার জায়গা রাখলো না তার বাবা। রাতে কোনো রকমে ছোটোখাটো একটা আয়োজন করে রাসিব আর ইয়াসার বিয়ে হলো। নিজেদের মধ্যে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা, বর বউয়ের বাসর সাজানো, এইরকম টুকটাক কাজ কম সময়ে করে ফেললো বাড়ির বাকি ছেলে মেয়ে। মুরব্বী পর্যন্ত সবাই রাতে বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর বর আর বউকে সাথে নিয়ে সবাই আড্ডা দিতে শুরু করলো। যেহেতু বিয়েটা একদমই পারিবারিক ভাবে হয়েছে, তাই বুঝাই যাচ্ছে না এখানে একটা নতুন বর বউ বসে আছে। কোলে করে নিয়ে অনেক খুঁড়িয়েছে। বিশেষ করে ইয়াসার মা যখন ইয়াসাকে মারতো, ইয়াসা তখন খুব কান্না করতো। এই বাড়ি থেকে ইয়াসার কান্নার আওয়াজ পাওয়া যেত। ইয়াসার গলার আওয়াজ শুনে রাসিব বসে থাকতো না। পড়তে বসা থাক বা খাইতেই বসা থাক, যে অবস্থাতেই থাকুক দৌড়ে ইয়াসার কাছে চলে যেত। চাচের কাছ থেকে ইয়াসাকে উদ্ধার করতে রাসিব যখন এসে হাজির হতো, তখন দাদি বলতো, এই তো জামাই হাজির, ইয়াসার মা আর ইয়াসাকে মারতে পারবে না। আজ দাদির কথাটা সত্যিই হলো। তিনি তার কথাগুলো এই আড্ডায় তুলে ধরলেন। অনেক রাত পর্যন্ত আড্ডা দিতে কারই খেয়াল নেই যে সময় কত হয়েছে। ইয়াসার খুব ঘুম পাচ্ছে। এদিকে রাসিবের চোখ লাল হয়ে গেছে। নতুন বর বউ, তাই মুখ ফুটে বলতেও পারছে না। ঘুমে যখন ধৈর্য হারা হলো দুজন, তখন হঠাৎ দুজন একসাথে বলে উঠল, ঘুম পাচ্ছে। কথাটা শুনে সবাই একে অপরের দিকে তাকানো শুরু করলো। ইয়াসার রাসিবও বেশ লজ্জায় পড়ে গেল। কথাটা কাকতালীয়ভাবে একসাথে দুজনের মুখ থেকে বের হয়েছে। যাই হোক, ইয়াসার রাসিবকে এই আড্ডা থেকে উদ্ধার করলো তার দাদি। দাদির কানে এই কথা পৌঁছাতেই উনি এসে দুজনকে উঠিয়ে রাসিবের ঘরে নিয়ে যায়। রাসিবের রুমটা মোটামুটি ভালোই সাজানো হয়েছে। নেন, এবার আপনারা ঘুমান, আমি এখানে আর থাকবো না, এক্ষুনি চলে যাচ্ছি। দাদি সত্যি সত্যি দেরি না করে চলে গেল। এখন ইয়াসা আর রাসিব রুমের মধ্যে। রাসিবও বিছানায় যাচ্ছে না, ইয়াসাও যাচ্ছে না। রাসিব দেখলো এমন অবস্থা চলতে থাকলে সকাল হয়ে যাবে, তবুও বিছানায় যাওয়া হবে না। যা শুয়ে পড়। কোথায়? কোথায় আবার? বিছানায়। কোন পাশে? পশ্চিম পাশটায় ঘুমা। ইয়াসা সাজানো ফুলগুলো সরিয়ে বিছানায় তার জায়গা সরাসরি শুয়ে পড়ল। এই, তুই গয়না নিয়ে ঘুমাবি নাকি? ওগুলো খুলে রাখ। জি ভাইয়া, খুলে রাখছি। ইয়াসা উঠে গয়নাগুলো খুলে আবার আগের মতো লেপের মধ্যে গুটি গুটি মেরে শুয়ে পড়ল। রাসিব বিছানায় উঠতে যাবে, তখন ইয়াসা বলল, ভাইয়া নামাজ তো পড়লেন না। তোকে নামাজের কথা কে বলেছে? দাদি। ওঠ, উঠে তুইও পড়ে নে। দুজন নামাজ শেষ করে সে শুয়ে পড়ল। আজকে অনেক ঠান্ডা, তাই না রে? নে ঘুমা, এখন অনেক রাত হয়েছে। ভাইয়া আমার মন খারাপ। আবার কি হলো? গায়ে হলুদ হলো না। ইয়াসা এই গায়ে হলুদের জন্য অনেক মন খারাপ করেছে। তার শখ ছিল হলুদ লাগানো। এখন আমি কি করব? আমি তো মানা করিনি, বল। এত তাড়াতাড়ি বিয়েটা দেওয়ার কি দরকার ছিল? দরকারও আছে। মানে? আপনি যদি সুযোগ পেয়ে কোথাও লটর পটর করে বসতেন, তাই চাচা মানে আমার শ্বশুর আব্বা রিস্ক নেননি। আমি ওগুলো করতে যাব কেন? যা দিনকাল পড়েছে বলা তো যায় না। বেশি কথা বলতেছিস কিন্তু, ঘুমা এখন। ইয়াসা কিছুক্ষণ চুপচাপ থেকে আবার ডাকাটাকে শুরু করলো। রাসিব তখন প্রায় ঘুমিয়ে গেছে। তখন, ভাইয়া ভাইয়া, কি? আমার ঘুম কেটে গেছে, ঘুম পাচ্ছে না। তাহলে ঘুমিয়ে থাক। রাসিব ঘুমের ঘোরে আবল তাবল বলতে শুরু করলো। কি সব বলছে? উনি মনে হয় ঘুমিয়ে গেছেন। এই ভাইয়া, কি রাগ করেছেন কেন? আমার ঘুম পাচ্ছে না। তো ঘুমানোর চেষ্টা কর। আচ্ছা আপনি ঘুমান, সরি। জোরে কথা বলায় রাসিবের ঘুমটাও কেটে গেছে। চোখ ডলতে ডলতে বলল, তুই কি আমাকে ঘুমাতে দিবি না? বললাম তো সরি, আর ডাকবো না। আমারও ঘুম কেটে গেছে। শোন, তোকে কিছু বলি। তোকে তো সাথেই নিয়ে যেতে হবে, আগে ভাগেই সব বলে রাখি। আমরা কাল দিন পর রওনা হব। বাসা থেকে অনেক কিছুই নিয়ে যেতে হবে আপাতত,
পরে নতুন সব কিনতে হবে। তুই সকালে উঠে দাদি আর মাকে নিয়ে। কার মা? আমার মা। ও দাদি আর মাকে ডেকে নিয়ে যা যা নেওয়া লাগবে সেগুলো একটা লিস্ট করবি। তারপর সেগুলো আবার পোটলাবন্দি করতে হবে। আমি তো জানি না কি কি নিতে হয়। সেই জন্যই তো মা আর দাদিকে সাথে রাখবি। হাঁড়ি পাতিল থেকে শুরু করে যা যা লাগে। এখন বুঝেছি। ভাইয়া সকালে আমাকে 10 টাকা দিয়েন। কি করবি? তুলি সন্ধ্যায় বলেছিল টিক্কার দোকানে নতুন হাওয়াই মিঠাই নিয়ে আসছে। গায়ে হলুদ নিয়ে মন খারাপ ছিল, তাই তখন আনাইনি। আপনি কাল সকালে একটু 10 টাকা দিয়েন তো। রাসিব ইয়াসার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবছে, এ কাকে বিয়ে করলাম? এই যে। এত জোরে ডাকতে হবে না, শুনতেছি। দেবেন তো? হ্যাঁ, আমি কি মানা করেছি? আমি জানি তো আপনি মানা করেন না। আমি এখন ছোট থাকলে তো আমাকে কোলে করে দোকানে নিয়ে গিয়ে হাওয়াই মিঠাই কিনে দিতে। রাসিব লজ্জা পেয়ে ওপাশে মুখ ঘুরিয়ে নিল। এদিকে ঘুরলেন কেন? ঘুমাবো। ঘুমায়েন না প্লিজ। তুই ঘুমানোর চেষ্টা কর। আচ্ছা, আমি তাহলে আমার বাড়ি গিয়েই ঘুমাই। তোর যা ইচ্ছে কর। কথাটা শোনার পর ইয়াসা ছেলে মানুষই আর কে দেখে, নিজের বালিশ ছেড়ে দিয়ে রাসিবের বালিশে মাথা রাখে। রাসিব কিছু বলল না। ইয়াসা এবার রাসিবের কানের কাছে মুখ নিয়ে বলল, টাকা দিবেন তো? ইয়াসার নিঃশ্বাসটা রাসিবের কান আর মুখের উপর গিয়ে পড়েছিল। রাসিব কেমন যেন হয়ে উঠল। তোর যত খুশি নিস, এবার ঘুমা। এইবার রাসিব আর আগের মতো রাখলো না। আচ্ছা। ইয়াসা আবার তার বালিশে চলে গেল। ইয়াসা নিজ বালিশে যাওয়ার পর রাসিব একটু হাসে ইয়াসার কাণ্ড কারখানা দেখে। হাত পা লম্বা হয়েছে, কিন্তু বাচ্চাদের ভাব এখনও বয়ে গিয়েছে। পরদিন সকালবেলা রাসিব ঘুম থেকে উঠে দেখে ইয়াসা তার বালিশে এসে শুয়ে আছে। এক পা কম্বলের বাইরে আর এক পা ভেতরে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। মুখটা কেমন যেন খুব শুষ্ক লাগছিল। হঠাৎ রাসিবের চোখ আটকে গেল ইয়াসার ঠোঁটের দিকে। শীতে ঠোঁটটাও চিড়চিড়ে ভাব ধরেছে। রাসিব ভাবে জেগে থাকলে হয়তো ঠোঁটটা ভিজিয়ে রাখতো। রাসিব এবার গভীর ভাবনায় পড়ে গেল। হারামিটা এ মুখ দিয়ে কত কথা বলে, আবার আবদারগুলো শোনো। ওর গায়ে হলুদ হলো না কেন? সকালে কিন্তু 10 টাকা দিতে হবে। আবার গিয়ে নিজ বাড়িতে ঘুমাবে। এটাকে নিয়ে আমি কি করব আল্লাহ জানে। বাকি জীবন যে কিভাবে কাটবে। ভাবনায় থাকতে থাকতেই রাসিব ইয়াসার মাথায় হাত দেয়। এলোমেলো চুলগুলোতে হাত বোলাতে থাকে। এদিকে ইয়াসা হঠাৎ করে তার চোখ দুটো খুলে ফেলে। রাসিব ওর হাতটা দ্রুত সরিয়ে নেয়। ইয়াসা বলে, ভাইয়া আপনি কি করছিলেন? কই কিছু না তো। আমার মাথায় হাত দিয়ে কি করছিলেন? চুলগুলো একটু এলোমেলো হয়ে আছিল, তাই গুছিয়ে দিচ্ছিলাম। দাঁড়ান, আমি চিরুনি নিয়ে আসি। আপনি আমার মাথার চুলগুলো আঁচড়িয়ে দেবেন। আমি পারি না। আচ্ছা নিয়ে আয়। ইয়াসা টেবিল থেকে চিরুনি এনে রাসিবের হাতে দিল। রাসিব ইয়াসার কথা অনুযায়ী চুল আঁচড়িয়ে দিল। খুব ভালোই পারে। বিউটি পার্লারে জব করেন? এই কি বলিস এগুলা? কত সুন্দর করে কাজ করে দিলেন, তাই বললাম। কিচ্ছু বলতে হবে না, উঠ এখন। ভাইয়া কি? 10 টাকা মানি ব্যাগে আছে, নিয়ে নে। তোমার জন্য একটা আনবো? না। আনি না তোমার জন্য? আচ্ছা নিয়ে আয়। ইয়ে। ইয়াসা ছুটল ঘরের বাইরে। উঠানে আসতেই রাসিবের মা ইয়াসাকে ধরে ফেলে আর ইয়াসাকে বলে, এখন বাইরে যাওয়া যাবে না, গোসল করে নে একটু। ইয়াসা আর বাইরে যায় না। মনটা একটু খারাপ হয়ে যায়। তারপর শাশুড়ি মায়ের কথা মতো গোসল করে নেয়। ইয়াসা গোসল শেষ করে রুমে আসে। এসে দেখে বিছানার উপর অনেকগুলো হাওয়াই মিঠাই। এগুলো দেখেই একটা চিৎকাতে ওঠে। রাসিব কোথা থেকে এসে দৌড়ে এসে বলে, ওই ওই কি হয়েছে? এগুলো কে নিয়ে আসছে? আমি। আপনি জানলেন কিভাবে যে আমি কিনি নাই? মা তোকে গোসল করতে বললো, তুই তো গোসল করতে গেলি মন খারাপ করে। আপনি আমাকে ভালোবাসেন তাই না? সেটা তো ছোটবেলা থেকেই। ওটা তো বোন হিসেবে এখনো। হ্যাঁ। আমি চাচি আম্মা থুকু কি কই শাশুড়ি মা কে বলবো আপনি আমাকে বউ হিসেবে ভালোবাসেন না?
দেখ, সময় হলে বউ হিসেবে ভালোবাসবো। এখন সময় হয়নি? না, তাহলে বিয়ে করলেন কেন? মানে তোর বুদ্ধি হোক, তারপর বউ হিসেবে ভালোবাসবো। না, এখনই। এত বায়না কিন্তু ভালো লাগে না। আমি মাকে বলে দিব। এই, তুই এমন করিস কেন? তাহলে বউ হিসেবে ভালোবাসি। সেটা কিভাবে? একটু জড়িয়ে ধরেন। তাহলেই হবে? হ্যাঁ, হবে তো। দেখ, দরজা খোলা আছে, এখন না। বন্ধ করেন। রাসিফ উপায় না পেয়ে দরজা বন্ধ করে দিল। এ মেয়ের কথা না শুনলে সে গিয়ে উল্টাপাল্টা বলে দেবে আর বকাঝকা রাসিফকে শুনতে হবে। রাসিফ দরজা বন্ধ করে দাঁড়িয়ে ইয়াশা মিটিমিটি হাসতে হাসতে রাসিফকে জড়িয়ে ধরে। এটাই প্রথম জড়িয়ে ধরা, প্রথম স্পর্শ। ইয়াশা বলে, আবার কিন্তু অনেকগুলো কিনে দিতে হবে। আচ্ছা, দেব। আর এভাবেই কিন্তু ভালোবাসতে হবে। আচ্ছা, এখন ছাড়। এরপর সারাদিন ব্যস্ততায় কাটলো দুজনের। কাল যেতে হবে, তাই ব্যাগপত্র গোছানো। কিভাবে থাকবে এটা নিয়ে নানানজন নানান কথা বলছে। রাসিফ চাইছিল ইয়াশাকে রেখে যেতে, কিন্তু ইয়াশা এখন যেতে চাচ্ছে। আর কে আটকায়? পরদিন সকালে বাসে দুজন রওনা হলো। ইয়াশা নতুন জায়গা যাচ্ছে, তাই তার মধ্যে বেশ কৌতূহল কাজ করছে। রাসিফকে নানান প্রশ্ন করছে। রাসিফও একইভাবে উত্তর দিয়ে যাচ্ছে। দুপুরের দিকে রাসিফ তার ফ্ল্যাটে পৌঁছে যায়। রাসিফ চতুর্থ তলার একটা ফ্ল্যাটে থাকে। ইয়াশা আর জিনিসপত্র নিয়ে ফ্ল্যাটে উঠে যায়। 2 ঘন্টা সময় দুপুরের দিকে রাসিফ তার ফ্ল্যাটে পৌঁছে যায়। রাসিফ চতুর্থ তলায় একটা ফ্ল্যাটে থাকে। ইয়াশা আর জিনিসপত্র নিয়ে ফ্ল্যাটে উঠে যায়। 2 ঘন্টার বেশি সময় লাগলো রুম গোছাতে। দুজনেই ক্লান্ত। ইয়াশা তো আগেই সোফায় বসে পড়েছে। রাসিফ এখনো কাজ করেই যাচ্ছে। একটু জিরিয়ে নেন। না রে, পরে আর করা হবে না। বাকি কাজগুলো আমি করবনি। তুই এমনিতেই ক্লান্ত হয়ে পড়েছিস। তাই কি অমনি পারবো? না, ওয়েট করে একটু, আমি করে শেষ করে দিচ্ছি। সব কাজ শেষে খুব ক্ষুধা লাগছে আমার। একটু ওয়েট কর, নিচেই বিরিয়ানির দোকান আছে, আমি যাব আর আসব। আমাকে একা রেখে যাবেন? তুই ক্লান্ত, নিচে গিয়ে কি করবি? আমার ভয় লাগে। তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ, আচ্ছা। রাসিফ গিয়ে বিরিয়ানি নিয়ে আসলো 2 প্যাকেট। রাসিফ আবার ইয়াশার কোনো কষ্টই দেখতে পারে না। নিজের বোন নেই, তাই ছোটবেলা থেকেই ইয়াশাকে খুব ভালোবাসতো। আর আজ সেটা অন্য ভালোবাসায় পরিণত হওয়ার সম্ভাবনা। রাসিফ বিরিয়ানি নিয়ে রুমে আসে। যা, হাত ধুয়ে আর পানি নিয়ে আয়। আমি উঠতে পারছি না, খারাপ লাগছে। ইয়াশার মুখটা কেমন যেন হয়ে গেছে। রাসিফ এবার খেয়াল করলো ইয়াশা কেমন যেন হয়ে গেছে। রাসিফ ইয়াশাকে কোলে উঠিয়ে বিছানায় নিয়ে শুয়ে দেয়, পানি এনে খাইয়ে দেয়। ইয়াশার কেমন লাগছে সেটা বারবার শুনতে জিজ্ঞেস করে রাসিফ। মাথায় পানি ঢালতে চাওয়া ইয়াশা বলে, লাগবে না, এমনিতে ঠিক হয়ে যাব। খেতে পারবি এখন? একটু পরে খাই। আমি খাইয়ে দেই। দেন। রাসিফ একটা বিরিয়ানি প্যাকেট খুলে সেখান থেকে ইয়াশাকে খাওয়ানো শুরু করলো। 2-1 লোকমা মুখে নেওয়ার পর, আমি জানি তোর একটু খারাপ লাগবে, নতুন পরিবেশ আর খাওয়াটাও একটু লেট হয়ে গিয়েছে। আপনি চিন্তিত হইয়েন না, আমি মানিয়ে নিব। আমি জানি তুই পারবি। আমাকে একটু পানি দিবেন? পানি খাবি? না, হাত ধোবো। আমি তো খাইয়ে দিচ্ছি, হাত ধোয়ার কি দরকার? আগে দেন। ইয়াশা হাত ধুয়ে নিয়ে এবার হাতে খাবার তুলে রাসিফের মুখে ধরল। আমাকে খাইয়ে দিতে হবে কেন? অনেক কাজ করেছেন আর নিজে না খেয়ে আমাকে খাওয়াচ্ছেন। আমি যদি বলতাম খেয়ে নেন, আপনি বলতেন আগে তোর খাওয়া শেষ হোক, তারপর আমি খাবো। এতক্ষণ তো আমার ধৈর্য কুলোবে না, তাই আমি খাইয়ে দিচ্ছি। করেন। ইয়াশাও খাইয়ে দেওয়া শুরু করলো। ইয়াশা খাবার তুলে দিতে দিতে বলল, দাদি আমাকে অনেক কিছু বলে দিয়েছে। কি বলে দিয়েছে? সব বলা যাবে না, আমার লজ্জা করে। না, বল দেখি কি বলে দিয়েছে। বলেছে যে আমি যেন আপনার খুব যত্ন নিই, খেয়াল রাখি, আপনার বদ অভ্যাস দূর করার জন্য আপনাকে বকা দিই। আর কি?
বলা যাবে না। নিশ্চয়ই শয়তানি বুদ্ধি শিখিয়ে দিয়েছে, তাই না? না, তাহলে রোমান্টিক বুদ্ধি শিখিয়ে দিচ্ছে। কি সেটা? না, যা বলে দিয়েছে সেটা আমার মুখ থেকে বের হবে না। লাগবে না বলা, খেয়ে শেষ কর, আমিও একটু ঘুমাবো, খুব ক্লান্ত লাগছে। আচ্ছা, তাড়াতাড়ি খাইয়ে দেন তাহলে। দুজন খাওয়া দাওয়া শেষ করে বিছানায় ঘুমিয়ে পড়লো। সন্ধ্যার পর পর ইয়াসার ঘুম ভাঙলো। রাসিব তখনও ঘুমাচ্ছে। ইয়াসা এবার রাসিবকে নিয়ে দুষ্টুমি শুরু করে। নিজ বালিশে থেকেই তার বাম হাতটা রাসিবের মুখের উপর রাখে। কিছুক্ষণ একভাবে রেখে আবার রাসিবের নাক চেপে ধরে, একবার ধরে একবার ছাড়ে। এমন করতে করতে রাসিব উঠেই যায়। রাসিব বুঝতেই পারেনি ইয়াসা তার সাথে দুষ্টুমি করছে। রাসিব চোখ খুলে ইয়াসার দিকে তাকায় আর বলে, ও উঠেছিস তুই? হ্যাঁ, রাতে খেতে হবে না? খেতে হবে তো। শুয়ে আছেন? বাজার করবে কে? মা তো সব দিয়ে দিয়েছে। চাল তো দিয়ে দেননি, সেটা আনবে কে? রুমেই আছে। কোথায় রাখছে? রান্নাঘরেই আছে। ওঠেন, চলেন দেখিয়ে দেবেন। তুই গিয়ে খুঁজতে থাক, পেয়ে যাবি। উঠবো না, রান্না করব না। কেন? আপনি ওঠেন, চোখ খোলেন, একসাথে রান্না করব। উঠতে ইচ্ছে করছে না। থাকেন শুয়ে, আমার কি? তুই না একটু শান্তিতে ঘুমাতেও দিবি না। চল দেখিয়ে দিচ্ছি। না, শুধু দেখিয়ে দিলে হবে না, আমার সাথে রান্না করতে হবে। তুই রান্না পারিস না? সব পারি, কিন্তু সাথে থাকতে হবে। ও চল। দুজনে একসাথে কিচেনে আসলো। রাসিব চাল বের করলো। তরকারি কিন্তু রান্না করব না। যেগুলো মা রান্না করে দিয়েছে সেগুলো গরম করবি নাকি? হ্যাঁ, ফ্রিজে রেখে দিয়েছি, যান বের করে নিয়ে আসেন। তুই যা। আমি চাল ধুয়ে দিই, আপনি ওগুলো নিয়ে আসেন। এত আলসেমি করেন কেন? বউয়ের কাছে ছোট খাটো একটা বকা শুনে রাসিব তাড়াতাড়ি বাটি নিয়ে আসলো। এদিকে ইয়াসা গ্যাসের চুলায় পাতিল উঠিয়ে দিয়েছে। এটা কিন্তু একলা করলেই পারতি। সকাল থেকে তো একাই করতে হবে। তাও ঠিক। কেউ তো নেই আমার যে পাশে থাকবে। রাসিব মনে মনে বলল, পিচ্চি মেয়েটা বলে কি? এই শুনছেন? শুনতেছি, বল। বাসায় একটু কল করব, ভালো লাগছে না আমার। দাঁড়া, ফোন নিয়ে আসি। রাসিব ফোন নিয়ে এসে দেখে ইয়াসা কান্না করছে, তবে কোনো শব্দ করে না, শুধু চোখ দিয়েই পানি পড়ছে। রাসিব বুঝতে পেরে বলল, এই তোর কি হয়েছে? কান্না করিস কেন? বাড়ির সবার কথা মনে পড়তেছে খুব। কথাটা বলে ইয়াসা শব্দ করে কান্না শুরু করলো। রাসিব এখন কি করবে বুঝতে পারছে না। ইয়াসাকে ধরে যে সান্ত্বনা দিবে সেটাও পাচ্ছে না। এদিকে কান্নার আওয়াজ ক্রমশই বাড়ছে। রাসিব উপায় না পেয়ে ওর হাতটা ধরে কাছে টেনে নেয়। ইয়াসা তার মুখ রাসিবের বুকে রেখে কান্না শুরু করে। থাক, এখন ফোনে কথা বলার দরকার নেই। কেন? কথা বললে তুইও কান্না করবি, আবার চাচি আম্মাও কান্না করবে। চাচি আম্মা বললেন কেন? ইয়াসা কান্না অবস্থায় কথাটা বলল। হায় আল্লাহ, ঠিক আছে মা, মা কান্না করবে তোর কান্না দেখে, এখন কথা বলা যাবে না। কান্না করিস না আর। আমার ভালো লাগছে না। যা শুয়ে থাক, আমি রান্না করি। এজন্য না, তাহলে? কাছে কেউ নেই। আমি তো আছি। নিজে কি আমার সাথে খেলবে? তা তো খেলবেন না। কি খেলবো? বাসায় যেগুলো খেলতাম। কি খেলা? গোল্লাছুট, লুকোচুরি, পালান্টুক। কি এগুলো তুই খেলিস এখনো? না, কিন্তু খেলতে ইচ্ছে করে। আব্বা যেটা করছে। কি করছে? তুই বুঝবি না। সব বুঝি আমি। আমাকে আপনার সাথে জুটিয়ে দিচ্ছে, সেই দোষ দিচ্ছেন? তোর সাথে না পারি বুদ্ধিতে, না পারি কথাতে। পারবেন কিভাবে? আপনার মাথায় কিছু আছে নাকি? তোর মাথায় যে এত কিছু আছে, তাহলে তুই কান্না করিস কেন? ভালো লাগে না যে, সবার কথা মনে পড়ে। কথাটা বলে ইয়াসা আবার কান্না শুরু করলো। ইয়াসা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসিবের বুকে মুখ লাগিয়ে কান্না করে টি শার্ট ভিজিয়ে ফেললো। কোনো রকম রান্না শেষ করে রাতের খাবারটা সেরে দিল। ইয়াসার মন তো খারাপ হয়েই আছে। রাসিবও চুপচাপ কিছু বলছে না। ইয়াসা আনমনেই তার হাত দেখছে, মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে আর মাঝে মাঝে চোখের পানি মুছতেছে।
রাসিব বুঝলো মেয়েটার বেশ একা লাগছে, ওকে সঙ্গ দিতেই হবে, কিছু একটা বলে হাসাতে হবে। ইয়াশা ছিল কম্বলের বাইরে আর রাসিব কম্বলের ভেতরে, ইয়াশার মন খুশি করানোর জন্য। কেউ যদি কম্বলের ভিতরে আসতো তাহলে তাকে গল্প শোনাতাম। ইয়াশার কোনো সাড়া নেই। পরবর্তীতে শুনতে চাইলে আমি কিন্তু শোনাতে পারবো না। ইয়াশা পূর্বের অবস্থায় রইল। শহরে অনেক ভালো হাওয়াই মিঠাই পাওয়া যায়। কথাটা বলার সাথে সাথে ইয়াশা কম্বলের ভেতরে ঢুকে বলল, এই কথাটা আগে বললেই হতো। কখন থেকে ডাকতেছি, আসলি না কেন? আবার কড়া কথা বলা শুরু করেছে, বাইরে যাব কিন্তু। না থাক। কয়টা হাওয়াই মিঠাই আনবে? তোর কয়টা লাগবে? একটা। আচ্ছা না না না, দুইটা। ঠিক আছে। না না না, তিনটা হলেই হবে। ও তিনটা তো? চারটা হলেই মনটা ভরতো। হ্যাঁ আচ্ছা, চারটাই। পাঁচটা আনলে কিন্তু মন্দ হবে না। আনবেন যখন একটা না হয় বেশি আনবেন। রাসিব তার নিজের ধৈর্য ধরে রাখতে পারল না, চটপট নিজের হাতটা ইয়াশার মুখের উপর রাখলো। ইয়াশাও কেমন যেন একটু ভয় পেয়ে চোখ বড় বড় করে ফেলল। চুপ। হ্যাঁ, আমার যে কটা মন চায় সেই কটাই আনবো। সকালে অফিস আছে, ঘুমাতে হবে। রাসিব হাত তুলে নিয়ে আবার আগের অবস্থায় ফিরল। ইয়াশা একটু অভিমান করে আবার কম্বলের বাইরে বের হয়ে শুয়ে থাকলো। রাসিব দেখেও কিছু বলছে না। এদিকে ইয়াশা মনে মনে আশা করে বসে আছে রাসিব তার রাগ ভাঙাবে, কিন্তু না, রাসিবের সেদিকে কোনো খেয়ালই নেই। ইয়াশা বারবার আচোখে রাসিবের ভাবমূর্তি দেখার চেষ্টা করছিল। যখন দেখলো না রাসিবের কোনো পাত্তাই নেই, তখন অভিমানটা একটু বাড়িয়ে ওপাশে ঘুরে মুখটা আরো একটু গোমরা করে শুয়ে থাকলো। রাসিবও দেখছে এই মেয়ে এমনি এমনি কম্বলের মধ্যে আসবে না। রাসিব তার বালিশ ছেড়ে ইয়াশার বালিশে যায়, এক পাশে পড়ে থাকা কম্বলটা উঠিয়ে ইয়াশার গায়ের উপর দিয়ে দেয়। আর একটু কাছে গিয়ে ইয়াশাকে জড়িয়ে ধরে বলে, এই জন্য বাচ্চা বয়সী কাউকে বিয়ে করতে নেই। পেটের উপর হাত দিয়েছেন কেন? ও সরি। আমি দিই? সরি বলেছি তো। আর আমাকে বাচ্চা বলবেন না। কি বলবো? জানি না, আমার সাথে কথা বলতে আসবেন না। খুব রাগ হয়েছে? না, একটুও হয়নি। সরি বললাম তো, আর অনেকগুলো হাওয়াই মিঠাই এনে দেব। আমি জানি আপনি আমার রাগ ভাঙানোর চেষ্টা করছেন। আমার রাগ তখনই ভাঙবে যখন আপনি এগুলো নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ঘুম। রাতে আর তাদের মাঝে কোনো কথা হলো না। রাসিব ফিরে গিয়ে তার বালিশে ঘুমালো। পরদিন সকালবেলা রাসিবের ফোনের অ্যালার্ম বেজে ওঠে। রাসিব ইয়াশাকে ডাকার জন্য পাশ ফিরে দেখে ইয়াশা নেই। রাসিবও ছটপট উঠে কিচেনের দিকে দৌড় দেয়, গিয়ে দেখে মেয়েটা রান্না করছে, তবে রাসিবের একটা শার্ট আর প্যান্ট পরে। ওই এগুলো কি? কথা বলবেন না আমার সাথে, ফ্রেশ হয়ে নেন। রান্না শেষের দিকে দাঁড়িয়ে না থেকে গোসল করে আসেন, দেরি হয়ে যাবে অফিসে। আর এই প্যান্ট শার্ট? আমার ইচ্ছে হয়েছে পড়েছি। আর কিছু বলবেন? না, বলার জায়গা তো নেই। কথা কম বলে কাজ বেশি করুন। রাসিব গেল ফ্রেশ হতে। ইয়াশা রান্না শেষ করে রাসিবের জন্য খাবার টেবিলে সাজালো। রাসিব এসে টেবিলে বসলো। এই যে, আমি কিন্তু এখন খাবো না। কেন? আপনি খেয়ে যান, তারপর খাবো। এখনই খেয়ে নে। না, পরে। আপনার ফোনটা একটু দিবেন, মার সাথে একটু কথা বলবো। ফোন তো বিছানায়, দেখ। আচ্ছা, আপনি খান তাহলে। ইয়াশা ফোন নিয়ে তার মায়ের সাথে কথা বলা শুরু করলো। রাসিবের খাওয়া দাওয়া যখন শেষ, ইয়াশা তখন কথা বলার উপরে। অফিসের সময় যখন হলো তখন রাসিব ইয়াশাকে ডাকলো। ইয়াশা ফোন কেটে দিয়ে ঝটপট চলে এলো। এই যে ফোন। কি কথা হলো? এমনি, তেমন কিছু না। কেমন আছে সবাই? ভালোই আছে। আচ্ছা আমি আসি তাহলে। যাচ্ছেন তো? আমি একা একা। খারাপ লাগলে কল করবি। আমার কি ফোন আছে? ও সেটাও তো ঠিক। আচ্ছা আমি আসার সময় একটা নিয়ে আসবো। দুপুরে আসবেন? আজ বাইরে খেয়ে নেব, ছুটি কাটিয়ে ফিরছি, তাই বাসায় আসা ঠিক হবে না। ফিরবেন কখন? 8টার মধ্যে।
আচ্ছা। আসি তাহলে। এই শোনেন, কই যান? আজব, অফিসে যাচ্ছি। কিছু একটা মিস করে যাচ্ছে, তাই এভাবে ডাকলাম। কি মিস করলাম? সবই তো নিয়েছি। অফিসে যাওয়ার আগে বউয়ের কপালে চুমু দিতে হয়, কত ড্রামা আর মুভিতে দেখেছি। এবার রাসিব বিপদে পড়ল। দাঁড়িয়ে থেকে আবার অফিসের সময় নষ্ট কইরেন না, দিয়ে চলে যান। ইয়াশা তো বুঝতে পারতেছে না এটা দেওয়া রাসিবের জন্য খুব কষ্ট, এভাবে একটা চেনা মানুষকে দেওয়া। রাসিব হাত কসলাতে কসলাতে ইয়াশার কাছাকাছি আসে। ইয়াশা তো খুব খুশি। রাসিব ইয়াশার মাথার পেছনে হাত দিল আর নিজের ঠোঁট দুটো ইয়াশার কপালে রাখলো। হয়েছে, অনেক হয়েছে, এখন যান। হ্যাঁ। রাসিব হুম বলেই বেরিয়ে গেল। সারাদিন ইয়াশার একা একা কাটলো। প্রথম দিন তাই বেশ ভয় লাগছিল তার। রাসিব অফিসে যাওয়ার সময় বাড়িওয়ালাকে বলে যায় সে বিয়ে করেছে। সেই বাড়িওয়ালা আবার ইয়াশাকে দেখতে আসে। বাড়িওয়ালাকে ভেতরে আসতে না দিয়েই দরজা থেকে বিদায় করে দেয়। এই কথাটা রাসিব রাতে রুমে ঢোকার আগে শুনতে পায় আর বাড়িওয়ালাকে বুঝ দেয় যে মেয়ে পর্দা করে। রাসিব দরজায় এসে কলিং বেল চাপ দিতেই দরজা খুলে দেয়। ইয়াশা চোখ ভর্তি পানি নিয়ে রাসিবের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। রাসিব শুধু বলল, কি হয়েছে? অমনি ইয়াশা রাসিবকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। সে কি কান্না? রাসিব বুঝতে পারে ইয়াশা কোনো কিছুতে ভয় পেয়েছে হয়তো। ইয়াশাকে জড়িয়ে ধরা অবস্থায় রাসিব দরজা নক করে, বিছানার কাছে এসে ব্যাগটা রাখে আর বারবার ইয়াশাকে কান্না থামাতে বলে। কিন্তু কে শুনে কার কথা? ইয়াশা একদমই কান্না করেই চলেছে। কিছুক্ষণ পর, কি হয়েছে বলতো? আপনি এত দেরি করে আসলেন কেন? কই দেরি করলাম? মাত্র 8:15 বাজে। আমি ভয় পেয়েছি। কি দেখে? কেমন শুনশান পরিবেশ, কোনো আওয়াজ নেই। রাত তো একই রকম। কাল তো এইরকম ছিল না। কাল যে আমি ছিলাম। বাড়িওয়ালা আসছিল। আমাকে ছাড়, তারপর কথা বল। না, আগে শোনেন। বল, শুনতেছি। বাড়িওয়ালা আসছিল তো, ওনাকে আমি ভেতরে আসতে বলিনি। মুখ দেখে মনে হলো রাগ করেছে। আমার সাথে দেখা হয়েছিল, উনি তোর এই কথা বলার পর বলেছি তুই পর্দা করিস, তারপর আর কিছু বলেনি। এই আমি এগুলো চেঞ্জ করি, একটু দাঁড়া। না, পরে। আগে আমার ভালো লাগা শুরু করুক, তারপর ছাড়বো। ফোন নে, বাড়িতে কথা বল, ভালো লাগবে। আমি বলছি না এভাবে থাকবো, এত কথা বলেন কেন? কথাটা ইয়াশা একটু রেগেই বলল। সরি, অনেকটা উচ্চস্বরে বলেছি। বলে ইয়াশা রাসিবকে ছেড়ে দিল। রাসিব পোশাক চেঞ্জ করে নিল। তারপরে ইয়াশা রাসিবকে খাবার দিল, নিজেও খেয়ে নিল। তবে অবাক করার বিষয় হলো ইয়াশা কথা বলছে না। রাসিব যা বলছে ইয়াশা তাই করছে, কিন্তু চুপ থাকে। বিছানায় ঘুমানোর সময় একই অবস্থা। রাসিব শুয়ে ফোন ইউজ করছিল আর ইয়াশা অন্যদিকে ঘুরে শুয়েছিল। ইয়াশা চোখে মুখে মন খারাপের ছাপ। রাসিব ইয়াশার দিকে তেমন একটা খেয়াল করেনি। হঠাৎ রাসিব ফোনের দিকে থেকে দৃষ্টি সরিয়ে ইয়াশার দিকে তাকালো। রাসিব দুইবার ডাকলো, ইয়াশার কোনো সাড়া নেই। রাসিব ভাবলো হয়তো ঘুমিয়ে পড়েছে। রাসিবের মন তাতেও সায় দিল না। এবার সে এই পাশ থেকে ডেঙ্গে ইয়াশার চোখ দেখার চেষ্টা করছে। আর রাফিজ যা দেখলো সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। রাসিব দেখলো ইয়াশার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে, বালিশও কিছুটা ভিজে গেছে। রাসিব বলল, এই কি হয়েছে? কিছু না, আপনি ফোন টিপে। রাসিবের বুঝতে সমস্যা হলো না যে ইয়াশা অনেক রাগ করেছে আর মন খারাপ ওর। রাসিব কি করবে, কি বলবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। না বুঝলে যা হয় আর কি। রাসিব ইয়াশাকে তার দিকে নিয়ে জড়িয়ে ধরল। সরি, আমি খেয়াল করিনি। লাগবে না, আপনি আপনার মতো থাকেন। ইয়াশা কান্না করতে করতে বলল। রাসিব ইয়াশাকে ধরতে আসলো। লাগবে না, ছাড়ুন, আমি ঘুমোবো। কান্না করতেছিস কেন এভাবে? বললাম তো, শুনতে হবে না। আচ্ছা, শুনবো না। টম এন্ড জেরি দেখবি? না, দেখবো না। আমার ভুল হয়েছে, সরি। না, ভুল হয়নি। আপনাকে জড়িয়ে ধরলে আপনি বিরক্ত হন, আবার মোবাইলকে বেশি গুরুত্ব দেন। চুপ, এইদিকে আয়। ছাড়েন আমাকে। রাসিব ইয়াশাকে শক্ত করে ধরে আছে।
আপনাকে রান্না করে দিব, যা বলবেন তাই করব। আপনার কোনো দায়িত্ব নেই, আমার দিকে খেয়াল রাখতে হবে না আপনার। বললাম তো সরি। জোর করে কিছু বলতে হবে না। সেই ছোট যেমন ছিলি এখনো তেমনই আছিস। কিছু দেখতে হবে না আপনাকে। আইসক্রিম খাবি? না, চল বাইরে হাঁটি। এই ঠান্ডায় বাইরে যাব না। ভালো লাগবে, চল। এত শক্ত করে জড়িয়ে ধরেছেন কেন? ব্যথা পাই না আমি? তুই ছুটে যেতে পারিস। ইয়াশা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রাগ কমানোর বৃথা চেষ্টা করতেছেন, এতে কাজ হবে না। আপনি ঘুমান। আমি রাগ ভাঙাতে জানি। জানেন না? তোর মনে আছে ছোটবেলায় কান্না করতে করতে তোর নাক থেকে বের হয়েছিল? একটু রাগে মুখ নিয়ে ইয়াশা তাকালো। আমি কিন্তু মুছে দিয়েছিলাম। ইয়াশা পিটি হাসছে, তবে তা বন্ধ করার আপ্রাণ চেষ্টা করছে নিজেই। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে আমার কাছ থেকে এসে টাকা নিয়ে যাইতি। মনে আছে। একদিন টাকা দেইনি বলে সেই সময় আমার সাথে রাগ দেখিয়েছিলি। এটাও মনে আছে। আমি তখন কি করেছিলাম? আমার কপালে গালে চুমু খেয়ে 100 টাকা দিয়েছিলে। এইরকমই কিছু করব। এই ঠান্ডায় বাইরে হাঁটবো, চল। শোনেন, টাকা যখন নিয়েছিলাম তখন আমি আপনাকে তুমি করে বলতাম। এখন তুই চেঞ্জ করেছিস, আমি কিছু বলিনি। বড় হয়েছি তাই তো বলি। এখন কি আবার চেঞ্জ করতে পারি? না, আপনিটাই ভালো লাগে। আমার আপনি বলতে ভালো লাগে না। আচ্ছা, তুমি করেই বলিস। এখন ওঠ, শীতের কাপড় পরে নে। ওখানে রাখা আছে, তুমি এনে পরিয়ে দাও। নিজের কাজ নিজে কর, উঠ উঠ। দুজন উঠে শীতের পোশাক গায়ের দিয়ে রওনা হলো। বাসার বাইরে এসে ইয়াশা বলল, সেই যে রুমে উঠছিলাম আর এখন বাইরে আসলাম। মাস্কটা পরে নে। না, হাতেই থাক। আরে ঠান্ডা নাকের ভেতর দিয়ে ঢুকবে। আচ্ছা দিচ্ছি। কেমন করে যেন। দুজনেই হাঁটতে থাকে রাস্তার এক পাশ দিয়ে। ইয়াশার চোখে শহরের পরিবেশের নতুন কিছু ধরা দেয়। সেগুলো জানার জন্য রাফিকে প্রশ্ন করে। রাসিব হেসে সেগুলোর উত্তর দেয়। ভাইয়া, বল। তুমি না বললা আইসক্রিম কিনে দিবা? আগে হাঁটতে থাকি, বাসায় ফেরার সময় খাবো। আমি তোমার হাতটা ধরি। আচ্ছা ধর। আমরা কি সারা জীবন এভাবে থাকবো? ইয়াশার এই প্রশ্নে রাসিব আটকে যায়। ইয়াশা তার ভালো লাগা থেকে প্রশ্নটা করেছে। ভাইয়া বলো। হ্যাঁ, এভাবেই থাকবো। ও, তাহলে তো আমার কোনো চিন্তা নেই। কেন? আরে তুমি থাকলে আমার এত ফ্রি লাগে মনে হয়। মানে আমি গুছিয়ে প্রকাশ করতে পারবো না, তবে মনে হয় যা ইচ্ছা তাই করতে পারবো। বুঝেছি। দুজন হাঁটতে হাঁটতে রাস্তার একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ায়। ল্যাম্প পোস্টের আলোতে ইয়াশার মুখটা খুব ভালো করে দেখছে রাসিব। মেয়েটাকে এখন বেশ আনন্দিত লাগছে। আশপাশটা জনশূন্য থাকায় ইয়াশা রাসিবের সাথে বেশ ভালোভাবেই মিলে যাচ্ছিল। নানান প্রশ্নে রাসিবকে নাজেহাল অবস্থায় ফেলা, আবার একটু দুষ্টুমি করে তাকে হাসানো, একই রকম চলছিল। রাত একটু বেশি হওয়ায় ওরা বাসা থেকে রওনা দিল। বাসার কাছাকাছি একটা দোকান থেকে কিছু আইসক্রিম কিনলো। দুজনে একটা করে খেয়ে বাকিগুলো নিয়ে আসলো রুমে আসার পর। ও, কি যে ভালো লাগছে। এমন সময় আমার কখনো কাটেনি। তাই? হ্যাঁ, তুমি তো জানোই সন্ধ্যা হলে সেই যে ঘরে ওঠা আর কি বেরোনো যায়। তবে একটা জিনিস খুবই বাজে লাগে। কি সেটা? পুরো রাস্তায় কেমন যেন গন্ধ। কিচ্ছু করার নেই, শহরে থাকতে হলে পচা গন্ধ আর ধুলোবালিকে ভালোবাসতে হবে। ও, ভালো কথা। কাল তো অফিসে যাবে, তোমার সাথে যোগাযোগ করার জন্য একটা মোবাইলের দরকার ছিল, সেটা আনোনি? ও নো, একদম ভুলে গেছি। আচ্ছা সমস্যা নেই, কাল আনবা কিন্তু। দুজন বিছানায় গেল, যে যার যার মতো ঘুমিয়ে গেল। মাঝরাতে হুট করে রাসিবের ঘুম ভাঙে। চোখ খুলে প্রথম মোবাইল থেকে সবাটা দেখে নেয়, এরপর ইয়াশার দিকে তাকায়। ইয়াশার উপর কম্বলটা একটু ভালো করে টেনে দেয়। ইয়াশা তার দিকে মুখ করেই তখন ঘুমাচ্ছিল। ইয়াশা রাতে ভয় পায়, তাই রুমের লাইটটা অফ করেনি রাসিব। রাসিব এবার ইয়াশার দিকে এক দৃষ্টিতে তাকানো শুরু করলো, কারণ ইয়াশাকে দেখতে
তখন এক ঘুমন্ত পরীর মতো লাগছিল। ইয়াসার সেই মুহূর্তে মুখটা দেখে রাসিব নিজের হাত আর কন্ট্রোল রাখতে পারল না। তার হাত আপনা আপনি চলে গেল ইয়াসার গালে। ডান হাতটা ইয়াসার গালে রাখলো। উষ্ণ একটা অনুভূতি হলো রাসিবের। এরপর রাসিব সেই দিনের মতো ইয়াসার পুরো মুখমণ্ডলটা দেখতে থাকে, আর পূর্বের মতো সেই ঠোঁটে রাসিবের চোখ আটকে যায়। রাসিব নিজের অজান্তেই তার হাতে বুড়ো আঙ্গুল দিয়ে ইয়াসার ঠোঁটে বোলাতে থাকে, আর বাকি 4টা আঙ্গুল ইয়াসার গালের উপর। রাসিবের ভালো লাগা শুরু করেছে। সে মিটি মিটি করে হাসতে থাকে, আর হঠাৎ ইয়াসা চোখ খুলে বলল, ভাইয়া তোমার ঘুম পাচ্ছে না বুঝি? রাসিবের শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। গালের উপর রাখা হাতটা আর নড়ছে না। বুড়ো আঙুলটা সেই ঠোঁট এর একপাশে আটকে এই যে, আছে। তুমি কি তাকিয়ে থেকে ঘুমাচ্ছ? রাসিব তবুও চুপ করে আছে। কথা বলছো না কেন? খারাপ লাগছে তোমার? না না, এমনি। রাসিব হাতটা সরিয়ে নিল, আর বেশ ভয় পেয়েছে। হাত সরিয়ে নিলে কেন? একটা মশা বসেছিল। মেরেছো? না, তোর ঘুম ভেঙে যাবে তাই শুধু সরিয়ে দিয়েছি। তুমি যখন আমার গায়ের উপর কম্বলটা ভালো করে টেনে দিলে, আমি তখন জাগনা পেয়েছি। রাসিবের সব মিথ্যা কথা পানিতে পড়ল। তুমি আমার গালে হাত রেখেছিলে একভাবে। মানে মশা যাতে না বসে তাই রেখেছিলাম। তাহলে আমার ঠোঁট কেন স্পর্শ করেছো? কিছু না, এমনি দেখছিলাম। অনেক শুষ্ক হয়ে গেছে তাই না? অনেকটাই। আমার গালে হাত রাখো, আমার ভালো লাগছিল। না, মশা আসুক তারপর। কোনো মশা আসেনি, তোমার ভালো লাগে তাই হাত রেখেছি, আমি জানি। আর আমাকে এমনি একটা বুঝ দাও, তাই না? আমি কি এখনো ছোট আছি? না, বড় হয়েছিস, এখন ঘুমাতো। তুমি যদি আগের মতো আমার গালে হাত না রাখো, আমি মাকে সব বলে দিব। তুই শুধু ভেজাল করিস। ঘুম ঘুম অবস্থায় আছি তাই বালিশ থেকে মাথা উঠাচ্ছি না। তুমি হাত রাখবা নাকি আমি মাকে কল করব? না না, রাখছি। ইয়াসা মিষ্টি হাসে। রাসিব তার কাঁপতে থাকা হাতটা ইয়াসার গালের উপর রাখলো। এই তো এখন কত ভালো লাগছে আমার। রাসিব চুপ করেই রইল। এখন আঙুল দিয়ে আমার ঠোঁটটা স্পর্শ করো। রাসিব তার ঠোঁট স্পর্শ করা শুরু করলো। ভাইয়া, হুম। তোমার ঠোঁটটা ভালোই, কিন্তু ওই যে আজ একটা আইসক্রিম কিনলা, কিরকম? আর তোমারটাতে গোলাপি রঙের আভা। রাসিব এতটুকু বলিয়ে চোখ বড় বড় করে ফেললো, কারণ ইয়াসাকে সে তুমি করে বলে ফেলেছে, আর তার ঠোঁট নিয়ে উল্টাপাল্টা বলতে শুরু করেছে। ইয়াসা বেশ অবাক, তবে সেটা সে তার চোখ মুখ দ্বারা প্রকাশ করছে না। সরি, আমি তোকে। বুঝতে পেরেছি, মিস্টেক হয়েছে। হয় হয়, রোমান্টিক সময় এমন হয়। তোকে কে বলেছে এটা রোমান্টিক সময়? এইটা আবার বলতে হয়? আমি কি বুঝি না? ঘুমা। এই হাত সরিয়ে নিবা না। হাত সরালেই মার কাছে কল যাবে। তুই বেশি বুঝতেছিস কিন্তু। তুমি বেশি বেশি করে ফেলেছো তাই। সরি। সরি না, অন্য কিছু লাগবে। কি লাগবে? ভয় নেই, তেমন কিছু লাগবে না। ফ্রিজ খুলে আইসক্রিম এনে দাও। আচ্ছা। রাসিবের আর কোনো পথ নেই আইসক্রিম আনা ছাড়া। বাধ্য ছেলের মতো ফ্রিজ খুলে একটা আইসক্রিম নিয়ে আসলো। ততক্ষণে ইয়াসা বিছানায় হেলান দিয়ে বসেছে। রাসিব একটা আইসক্রিম হাতে নিয়ে আসার পর, একটা কেন? তুমি খাবে না? না, আমি খাবো না এখন। আচ্ছা, কাছে এসে বসো। ইয়াসার মতো রাফিজও হেলান দিয়ে বসলো। ইয়াসা আইসক্রিম খাওয়া শুরু করেছে। রাসিব তাকিয়ে তার খাওয়া দেখছে, আর সেই সময় আবার ইয়াসার ঠোঁটে তার ঠোঁট আটকে যায়। আইসক্রিমের কারণে ঠোঁটটা ভিজে গিয়ে একদম গোলাপি হয়ে উঠেছে। ঠোঁট দুটো কিছুক্ষণ আগেও শুষ্ক ছিল। রাসিবের মন চাচ্ছে ওই ঠোঁটে তার ঠোঁটের স্পর্শ দিতে। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বল। তুমি আমার খাওয়া এভাবে দেখছো কেন? খেতে মন চাইলে নিয়ে আসো। না, এমনি মানে তোর ঠোঁটে কি যেন লেগে আছে। কই, একটু সরিয়ে দাও তো, আমি পাচ্ছি না।
রাসিব সুযোগ পেয়ে তার মুখটা ইয়াশার মুখের কাছাকাছি নেয়। কই মুছে দাও। রাসিব আর ধৈর্য ধরতে পারে না, হুট করে একটা কিস করে বসলো ইয়াশার ঠোঁটে। 3 সেকেন্ডের মধ্যে রাসিব তার ঠোঁট সরিয়ে নিল আর কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। ইয়াশা তো হেলান দেওয়া অবস্থায় কাঠের পুতুল হয়ে আছে। আইসক্রিমটা আর খাওয়া হয় না, ইয়াশার পাশেই একটা টেবিলের উপর রেখে দেয়। রাসিবের এমন কাণ্ডে সে কিছুটা ভয় পেয়েছে। হঠাৎ করেই যে এমন কাজ করবে ইয়াশা বুঝতে পারেনি। রাতে আর দুজনের কথা হলো না, কারণ দুজনেই লজ্জায় শেষ। পরদিন সকালবেলা উঠে কারো মুখে কোনো কথা নেই, যার যার কাজে শেষে চলছে। রাসিব লজ্জা ভয় দুটোই পাচ্ছে, ইয়াশার দিকে তাকাতেই পারছে না। খাবার টেবিলে বসে ইয়াশাই আগে কথা উঠায়। ভাইয়া, কিছু বলবি? আসার সময় কিছু মশলা আনতে হবে। লিখে দে, বাসায় আসার সময় নিয়ে আসবো। তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? কই না তো, এই যে তাকাচ্ছি। রাসিব মাথা নিচের দিকে দিয়ে কথাটা বললে। ইয়াশা দেখলো রাসিব আরও লজ্জা পাচ্ছে। ইয়াশা খাওয়া বাদ দিয়ে রাসিবের কাছে উঠে গেল আর তার কানে কানে বলল, আমি জানি তুমি ভালোবেসে আমাকে দিয়েছো, আমি কিছু মনে করিনি। রাসিবের খাওয়া শেষ, সে আর খাবার গিলতে পারছে না। ইয়াশা রাসিবকে চমকে দিয়ে একটা কাজ করে বসলো। ইয়াশা রাসিবের চুলগুলোর মধ্যে একটা চুমু খেয়ে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। ইয়াশার ভালোবাসি বলাটা ছিল অনেকটাই বাচ্চাদের মতো। তুমি কিছু ভাবছো? না না, কিছু ভাবছি না। দ্রুত খেয়ে নাও, লেট হয়ে যাবে তো। খাচ্ছি। রাসিব কোনো কিছুতে আটকে গেছে। রাসিবের জীবন প্রথম প্রেম তার জীবনে হাতছানি দিচ্ছে। রাসিব আর কিছু ভাবতে পারে না, দ্রুত নিজের খাবার খেয়ে অফিসের জন্য রেডি হয়। ইয়াশা দরজায় দাঁড়িয়ে। গতদিনের মতো রাসিব ইয়াশার কপালে চুমু খায়। লজ্জায় দুজনে মুছিয়ে এসে ওঠে। তারপরে ইয়াশা রাসিবের বিদায় জানায়। যদিও একটা দিনের জন্য বিদায় জানাচ্ছে, তবু ইয়াশা মন খারাপ হয়ে যায় রাসিবের অফিসে যাওয়াতে। সারাদিন ইয়াশার রুমে শুয়ে বয়ে কাটলো। রাসিব সন্ধ্যা এলো, হাতে একটা ব্যাগ। ব্যাগ দেখে ইয়াশা আশ করলো যে তার জন্য ফোন নিয়ে আসছে। সত্যিই তাই, রাসিব ইয়াশাকে কাছে ডেকে এনে তার হাতে মোবাইল দেয়। মোবাইল পেয়েছে ইয়াশা তো খুব খুশি। দেখিস আবার আমার অনুপস্থিতিতে কোনো ছেলের সাথে কথা বলিস না আবার। তুমি কি বললা? যা দিনকাল পড়েছে। এই তো কিছুদিন আগেও আমাদের পাশের বাসার একটা ভাবি মোবাইলে কথা বলে অন্য একটা সম্পর্ক তৈরি করেছে। ভাইটা জানতে পেরে ডিভোর্স দিয়ে দেয়। তুমি আমাকে এটা শোনালে কেন? এটার জন্য অনেক সংসার ভেঙেছে, তাই। আমাকে এমন মনে হয়? দেখ, তুই তো ভালো, সারাদিন কাজ করে হয়তো আমি বাসায় এসে কোনো কিছুর খোঁজ নিতে পারবো না, তখনও তুই আমার কাছে ভালোই থাকবি। কিন্তু এর মধ্যে যদি অন্য কিছু করে। রাসিব পুরো কথাটা শেষ করার আগে ইয়াশা দেয়ালে মোবাইলটা ঢিল মারল। এক ঢিলে মোবাইল কপকাত ভেঙে একদম ঝরঝর হয়ে গেছে। এইটা কি করলি? বড় আমিও হয়েছি, আমিও কিছু বুঝি। সংসারে যাতে সন্দেহ না ঢোকে সেই ব্যবস্থাই করলাম। তাই বলে ফোন ভাঙবি? সন্দেহ ভেঙে ফেলাই ভালো। কিন্তু এটা তো তোর দরকার। না, একটুও দরকার নেই। আমার অতীব জরুরি কিছু প্রয়োজন হলে দারোয়ানের থেকে আপনাকে কল করব। দিন শেষে বাসায় আসবেন, তখন আপনার ফোন থেকে বাড়িতে কথা বলবো। আমি কিন্তু ওভাবে বলিনি। খেতে আসেন, খাবার দিচ্ছি। রাসিব দেখেছে ইয়াশার রাগ, এত রাগ আগে কখনোই দেখেনি। কিছু বলে যে রাগটা থামাবে সেই উপায়ও নেই। আপাতত রাসিব ভাঙা ফোনটা উঠিয়ে বুঝিয়ে রেখে দেয়। দামি ফোনটা দফা রফা করে ফেলেছে ইয়াশা। রাসিব ভাবলো ফোনের মায়া করে লাভ নেই। ওদিকে ভাত বেড়ে একের পর এক ডাক শুরু করেছে ইয়াশা। রাসিব দৌড়ে চলে যায় খাবার টেবিলে। আসতে এত সময় লাগে? আমি ফোনটা ময়লার ঝুড়িতে রেখে আসলাম।
খেয়ে নিন। রাসিবের সাথে ইয়াশা খেতে নেয়। এই মন খারাপ নিয়ে ইয়াশা বিছানায় শুয়ে থাকে। ইয়াশা বিছানায় যাওয়ার আগে রাসিবকে বলেছে সে যেন তার সাথে কথা বলার চেষ্টা না করে আর কাছেও যেন না আসে। সব নির্দেশ শুনে রাফিজ দূরত্ব বজায় রেখে শুয়ে আছে। ইয়াশা আগের দিনের মতো করে শুয়ে আছে। রাসিব গুনগুন করে গান ধরেছে। কেউ চুপ করলে ভালো হয়, আমার অসুবিধা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। ইয়াশা চুপ হয়ে গেল। আমার টাকা দিয়ে ফোন নিয়ে আসলাম, সেটা আমার সামনে ভেঙেই আমাকে রাগ দেখানো হচ্ছে, তাই না? রাসিবের এই কথা পিছটাও ইয়াশা কিছু বলল না। ও হ্যাঁ, একটা কথা বলতেই তো ভুলে গেছি, চাচা কল করেছিল, কাল আসতে পারে। কখন কল করেছিল? এবার রাসিব চুপ হয়ে গেছে। কাল কখন আসবে? রাসিব ইচ্ছে করে চুপ করে রয়েছে। উত্তর দিচ্ছে না কেন? এইবারও রাসিব চুপ। তা দেখে ইয়াশা বলল, ও বুঝেছি, আমার উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে, তাই না? ভালো, চুপ করে থাকেন। রাসিব অনেকক্ষণ পর মুখ খুলল। আমি তো এমনি বললাম, কারো মুখ থেকে কথা বের করানোর জন্য এমনটা করতে হলো। ভুলে না হয় একটা কথা বলেই ফেলেছি, তাই বলে কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি তার বড়, তবুও তার কাছে আমায় ছোট হতে হয়। আপনাকে কিছু বলছি আমি। বলেন নাই, এটাও একটা অপমান। আপনি আমার সাথে আপনা আপনি করে কথা বলছেন কেন? একজনের কাছে ছোট হয়ে গেছি তাই। ঘুমান, গুড নাইট। ইয়াশা ধীরে ধীরে রাসিবের কাছে আসা শুরু করলো। আস্তে আস্তে রাসিবের বুকের উপরে সে শুয়ে পড়ল। কেউ যেন আমার বুকের উপর না ঘুমায়। আর রাগিয়ে দিও না, অনেক কষ্টে রাগ কমিয়েছি। আমার উপর এত রাগ কেন তার? আমাকে কষ্ট দিচ্ছ, তাই না? আমি কখন কষ্ট দিলাম? তুমি যে কথা বলছো ওই রকম আমি কখনো ভাবিনি। আর তুমি? বললাম তো আমি ভুল করেছি। হুম যা হইছে, আমারও রাগ নাই, ঘুমিয়ে যা। আমি তোমার বুকেই ঘুমাবো। আমার অনেক সমস্যা হবে। কি সমস্যা হবে? তুই বুঝবি না, যা তোর বালিশে গিয়ে ঘুমা। আমি এভাবেই থাকবো। ছোট বাচ্চাদের মতো পুরো শরীরটা আমার শরীরের উপরে রাখছে, ভালো করে নিঃশ্বাসও নিতে পারছি না। তাতে আমার কি? আমার ভালো লাগছে, আমি থাকবো। ইয়াশা কম্বলটা মাথার উপর দিয়ে টেনে নিল। তারপর রাসিবের বুকে মাথা রাখলো। রাসিবও তার দু হাত ইয়াশার পিঠের উপর রাখলো। দুজন অনেকক্ষণ চুপচাপ থাকলো। তারপর এই যে, আপনি কি ঘুমিয়ে গেছেন? না। মাকে একটু আসতে বলবে, সাথে বাবাকেও। কালকে আসতে বলবো। হ্যাঁ। যা কল দিয়ে কথা বল। এত রাতে ঘুমিয়ে গেছে মনে হয়। তবুও কল দিয়ে কথা বল। ইয়াশা ফোন হাতে নিয়ে উঠে গেল। ব্যালকনিতে এসে তার বাবার ফোনে কল করলো। ওপাশ থেকে রিসিভ করলো ইয়াশার মা। মা, কেমন আছো? ভালো রে। তুই এত রাতে কল দিছস কেন? কোনো সমস্যা হয়েছে? না মা, শোনো, কাল তুমি আর বাবা আমাদের বাসায় আসো। আরে বাড়িতে অনেক কাজ আছে। না না, আমি কোনো কথা শুনবো না, তোমাদের আসতে বলেছি, আসবা। আচ্ছা দেখি। কোনো দেখা দেখি নাই। আচ্ছা যাব। আর তুই এত রাতে জেগে কেন? ঘুমাস নাই? এই তো এখন ঘুমাবো। রাশিব কেমন আছে? ভালোই আছে। আচ্ছা মা, রাখছি এখন, কাল কিন্তু আসছো তাহলে। আচ্ছা রাখ। ইয়াশা কথা শেষ করে এসে দেখে রাসিব একদিকেই কাত হয়ে শুয়ে আছে। এই এভাবে কেন উপর হয়ে শুয়ে পড়েন? আবার মানে সব সময় আমি যেমনটা চাই তেমনটাই থাকতে হবে। বড় হয়েছেন তো কি হয়েছে, সংসারে আমি বড়। ঠিক আছে ঠিক আছে। এখন আমার চাচি আর চাচাকে কল করে আসতে বলো। তারা আসবে কেন? আমার বাবা মা আসছে, ওনারা কেন আসবেন না? ওনারা আমার বাবা মার থেকে কম কিসে? বাড়িতে অনেক কাজ, আমি জানি, তারা এখন আসতে পারবে না। কাজ সবারই থাকে, আর এই কাজের মধ্যে সময় বের করে নিয়ে ও আসতে পারবে। তুমি ফোন করো এখনই? এখনই। রাসিবও বাড়িতে কল করলো। তার বাবা মা আসতে রাজি হলো। ইয়াশার বাবা মা যে আসছে সেটাও জানিয়ে দিল।
কাল তো সবাই একসাথেই আসবে। একসাথেই তো। দেখ, একটা ভুল করে ফেলেছি। কি ভুল? বুড়ি মানে দাদিকে তো আসতে বললাম না। ওনার কথা তো আমারও মনে ছিল না। আবার ফোন করো এখনই। দুজনেই বাড়িতে কল করি বলা হলো দাদিকে যেন সাথে নিয়ে আসে। অনেক কথা হয়েছে, অনেক রাতও হয়েছে, এখন তুই তোর বালিশে যা। ঠেকা পড়ে গেছে আমার, আমি এখানেই থাকবো। বুঝিস না কেন? কি বুঝছো? ইয়াশা রাফিদের চোখে চোখ রেখে বলল। কিছু না। কথাটি বলি রাসিফ অন্যদিকে তাকালো। এই যে এদিকে একটু তাকাও তো। বল। ইয়ে দাও না। ইয়ে কি? তুমি তো বলো আমার ঠোঁট তোমার অনেক পছন্দ, তুমি সেখানে ইয়ে দিতে চাও। মায়ের খাওয়ার ইচ্ছে হয়েছে তাই না? ইয়ে খাওয়ার ইচ্ছে হয়েছে? তোর ইয়ে ইয়ে কিন্তু আমি। আমার দোষ কি? গতকাল তো তুমি লোভ ধরিয়ে দিয়েছো। থাক, লাগবে না। আমার পিঠে হাত বুলাই দাও, আমি ঘুমাবো। এখন ঠিক আছে। রাসিফ ইয়াশার পিঠে হাত বুলিয়ে দিল। গুনগুন করে গান করো। এখন হবে না। হবে। হবে না। ম্যাজিক দেখবা? দেখা। ইয়াশা রাসিবের বুকের উপর থেকে মাথা উঠালো, তারপর দু হাত দিয়ে রাসিবের গালটা আলতো করে ধরে কপালে আর দুগালে চুমু খেলো। হ্যাঁ, আমার কাজ শেষ এখন। আমি যা বলবো সেটাও করবে তুমি। বাচ্চাদের মতো করিস। তুই এমন করলে কি চুপ থাকা যায়? বল কি করতে হবে? গুনগুন করে গানও করতে হবে, আবার ঠোঁট দিয়ে ইয়েও দিতে হবে। দেখ, ওটা এমনি এমনি হয়ে যাবে, কিন্তু এখন না। ইয়াশা আবার রাগ করে। এত রাগ করতে পারিস তুই? আমার উনির সাথে আমি তো এমন করব, তাই না? আমি তোর কি ভাইয়া? পাজি একটা। নে, চোখ বন্ধ কর। পরদিন সকালবেলা গ্রাম থেকে তুই পরিবারকেই ফোন করে বলে তারা কেউ আসতে পারবে না, উল্টো রাসিব আর ইয়াশাকে সময় পেলে যেতে বলেছে। রাসিব আর ইয়াশার প্রথমে একটু মন খারাপ হলেও পরে এমনিতেই ঠিক হয়ে যায়। দিন শেষে ঝগড়া, হাজার হাজার কথা দুজনকে কাছে থেকে আরও কাছে নিচ্ছে। মাস তিনেক পর তাদের মধ্যে প্রেম হয়েই যায়। তখন সন্ধ্যাবেলা ইয়াশা সাজুগুজু করেছে রাসিবের জন্য। আজ রাসিবকে সে প্রপোজ করবে। বাইরে থেকে কয়েকটা গোলাপ ফুলও আনিয়ে রাখছে ইয়াশা। রাত 8টার দিকে রাসিব বাসায় আসলো। বাইরে দাঁড়িয়ে কলিং বেল চাপতে ইয়াশা দরজা খুলে একটা হাসি দেয়, কিন্তু ইয়াশা রাসিবের মলিন মুখ দেখার পর নিজের মুখ থেকেও হাসিটা বিদায় হয়। ইয়াশা দরজায় দাঁড়িয়ে থেকেই বলল, কি হয়েছে তোমার? কিছু না। রাসিবের খিটখিটে মেজাজ। তোমার মন খারাপ? বললাম তো কিছু না। ও দেখো, আমি সেজেছি। হ্যাঁ দেখেছি, ভালো হয়েছে। না, তুমি দেখোনি। ইয়াশার কথায় রাসিব রেগে উঠে ইয়াশার গালে একটা চর বসিয়ে দেয়। ইয়াশা চর খেয়ে মিটিমিটি হাসার চেষ্টা করছে, চোখে পানি টলমল করছে। সেটাকেও আটকানোর চেষ্টা করছে না ইয়াশা। গলাটা ছেড়ে বলল, ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি। রাসিব ওয়াশরুমে যেতে ইয়াশার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু করলো। চোখের পানি মুছে টেবিলে খাবার সাজিয়ে দিল। রাসিব ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলো। ইয়াশা তার থেকে একটু দূরে বসে আছে, তবে আসে খাবে না মনে মনে এটাই বান করে। রাসিব তার মতো খেয়ে উঠে গেল, ইয়াশার দিকে একটিবারও তাকালো না। ইয়াশা প্লেট গুছিয়ে বাকি কাজগুলো করে নিয়ে তারপর বিছানায় গেল। শাড়ি আর গয়নাগুলো সে খুলে ফেলেছে। এখন সেই সাধারণ ড্রেস পরে সেই বিছানায় আসলো। বিছানায় এসে দেখে রাসিব গতদিনের মতো আজ ফোন দেখছে না। কোনো একটা কারণে তার মন খারাপ। ইয়াশার নিজের রাগটা ভুলে গেল। রাসিবের একটু কাছাকাছি গিয়ে বলল, অফিসে কারোর সাথে ঝগড়া হয়েছে? কিছু হয়নি। রাসিব সেই খিটখিটে মেজাজে উত্তর করল, তুমি রেগে আছো কেন? কিছু হয়ে থাকলে বলো। কথা কম বল, তোর মতো তুই ঘুমা। আচ্ছা ঠিক আছে।
ইয়াসার মতো ইয়াসা মন খারাপ করে ঘুমিয়ে গেল। রাসিব আর ঘুমোতে পারছে না, তার যে চাকরিটা নেই। অফিসে বসের সাথে ঝগড়া করে আসছে, তার মনটা অনেক খারাপ। রাসিবের আর ঘুম ধরছে না। এদিকে ইয়াসাকেও সে অনেক বকাবকি করেছে। খাবার টেবিলে বসে ইয়াসা খায়নি, সেটা রাসিব লক্ষ্য করলেও ইয়াসাকে খেতে বলেনি রাসিব। এখন আবার ইয়াসার কারণে তার মন বেশি থেকে বেশি খারাপ হয়ে যাচ্ছে। রাসিব বিছানায় আর শুয়ে থাকতে পারল না, চটপট উঠে পড়ল। টেবিল থেকে খাবার নিয়ে সেগুলো কিচেনে গিয়ে গরম করলো। রাত তখন 2টো বাজে। এত রাতে ইয়াসা কি খেতে চাইবে? না খেতে চাইলেও রাসিব খাওয়াবে যেভাবেই হোক। বুকে একটু সাহস জমিয়ে খাবার আর পানি বিছানার পাশে ডেকচে রেখে দেয়। তারপর বিছানার পাশে হাঁটু গেড়ে বসে ইয়াসার মাথায় হাত বোলাতে থাকে। 2-1 বার হাত দিতে না দিতে ইয়াসার চোখ খুলে, আর তার চোখের সামনে রাসিব এর মুখটা ভেসে ওঠে। সরি অকাল হয়ে গেছে। এত তাড়াতাড়ি? আমি উঠে এখনই রান্না করে দিচ্ছি, আপনি শুধু ফ্রেশ হয়ে আসেন। এই পাগলি, এই সকাল হয়নি, এখন রাত 2টো বাজে। এত রাতে আপনি জেগে তাও বিছানা থেকে নেমেছেন? কিছু হয়েছে আপনার? খারাপ লাগতেছে? কি করতে হবে বলেন? এই এত উত্তেজিত হয়ে না তো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, রাতে তুমি কিছুই খাওনি। ইয়াসা ভাবনায় পড়ে গেল। রাত 2টোয় তার বর তাকে ডাকছে খাবার খাওয়ার জন্য, তাও আবার তুমি করে বলছে। এত ভালোবাসা হঠাৎ কোথা থেকে উদয় হলো? এই উঠে বসো, আমি খাইয়ে দিচ্ছি। ইয়াসা দেখলো পাগলটা খাবার গরম করে এনেছে, তাই সে আর মানা করলো না, শোয়া থেকে উঠে বসলো। রাজীব নিজ হাতে ইয়াসাকে খাইয়ে দিতে দিতে বলল, বসের সাথে একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে, সেই জন্য চাকরিটা মনে হয় থাকবে না। এই জন্য মন খারাপ ছিল। সরি তোমাকে চর মারার জন্য। আমি মারতে চাইনি, আর তুমিও তেমন কিছু করনি। কেমনে কেমনে হয়ে গেল, আমাকে মাফ করে দিও। এই যে মিস্টার পাগল, মুখ দিয়ে এসব কি বের করতেছো? হ্যাঁ, আমি কি জানি নাকি তোমার এই রকম কিছু হয়েছে? তুমি তো একটা চর মেরেছো। তোমার জায়গায় আমি হলে তো আমার বউকে আরও কয়েকটা দিতাম। রাসিব বুঝতে পারলো তার মন যাতে ভালো হয়, সেই জন্য ইয়াসা এইরকম বলছে, যা রাসিবের খুব ভালো লাগে। রাসিবের ছোট হয়ে কত বুদ্ধি নিয়ে থাকে মেয়েটা। অনেকটা জিনিস লক্ষ্য করেছে রাসিব। মেয়েটা রাসিবকে চোখ বন্ধ করে ভালোবাসে। রাসিবের কিছু একটা এদিক ওদিক হলে ইয়াসা পাগল প্রায় হয়ে যায়। গত 3 মাসে তাদের সম্পর্কটা অনেক গাঢ় হয়েছে। ইয়াসা চেয়েছিল আজ রাসিবকে অন্যরকম একটা উপহার দেবে, কিন্তু সব তো শেষ হয়ে গেল। ইয়াসা মনে মনে ভেবে নিয়েছে অন্যদিন হয়তো দিবে। খাওয়া শেষ হলে ইয়াসার রাসিব প্লেট ধুয়ে টেবিলে রেখে আসলো। ইয়াসা বসে বসে রাসিবের কাণ্ড দেখছে। রাসিব সব কাজ শেষ করে বিছানায় আসতে যাবে তখন, ভাইয়া লাইট অফ করে দিয়ে আসো তো। তুমি তো ভয় পাও। সমস্যা নেই, বন্ধ করে দাও। আচ্ছা। রাসিব লাইট অফ করে দিয়ে এসে তার জায়গায় শুয়ে পড়ল। ইয়াসা কম্বলের মধ্যে ঢুকে পড়ল। এবার দুজন কিছুটা দূরত্ব বজায় রেখে কথা বলা শুরু করলো। আজ সেজেগুজে ছিলে কেন? এমনি। আমার জন্যই সেজেছিলে, আমি জানি। তুমি বুঝলে কিভাবে? দরজা খুলে তোমার মুখটা দেখেই বুঝেছিলাম। ও, কাল থেকে তো অফিস নেই, কাল থেকে আমি তোমায় সাজিয়ে দেব। কি বলো? কেন, আমি কি সাজিয়ে দিতে পারি না? পারো, কিন্তু আমার ভালো লাগবে না। ভালো যে লাগবে না, এটাও এক ধরনের ভালো লাগা। আচ্ছা, আমি তোমার বুকের উপর ঘুমাই? আসো। আজ যেতে না ভয় করছে। তাই? রাসিব নিজে ইয়াসাকে তার বুকের উপর নিয়ে আসলো। ইয়াসাও সেই আগের মতো নিজের পাগল বউটাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। যত রাগ অভিমান হয়েছিল সব শেষ। ইয়াসা রাসিবের বুকে শুয়ে থেকে বলল, দাদি ফোন করে তোমার কথা কি বলে যেন? কি বলে? বলে যে তুমি আমার সাথে অনেক দুষ্টামি করবা। কই, তুমি তো আমার সাথে দুষ্টামি করো না। আমি দাদিকে বলেছি তুমি খুব ভদ্রভাবেই থাকো। আর কি বলেছো? ওহো, তোমাকে তো বলাই হয়নি।
আমি বাড়িতে যার সাথে ফোনে কথা বলেছি তাকেই জানিয়ে দিয়েছি যে আমাদের মাঝে প্রেম হয়ে গেছে, তারা যাতে কোনো ভেজাল না করে আর আমাদের প্রেমটা মেনে নেয়। কি? তুমি এটা কি করছো? ছি ছি ছি, সবাই কি বলবে? হ্যাঁ, কি বলবি? বাচ্চাদের মতো এমন করেছো কেন? তুমি আমাকে যেটা বললা বাচ্চাদের মতো করো কেন, এটা বাড়ির সবাই আমাকে বলেছে, আর মা তো ধমকি দিয়েছে। দিবেই তো, তুমি বুঝো না কেন? আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে। প্রেম তো আর হয়নি, আর এটা সবে মাত্র শুরু, তাই বাড়িতে জানিয়ে দিলাম। না, প্রেম শুরু হয়নি। এখনো হয়নি? তাহলে কবে থেকে শুরু করবা? আগে বড় হও, তারপর। আর কত বড় হব? ঘুম বাদ দিয়ে আরেকটা কথা যদি বলছো, তোমার খবর আছে। আচ্ছা, ঘুমাচ্ছি। এরপর ইয়াশা রাসিফের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলল। বড় মেয়ে বিয়ে করলে এমন সমস্যাটা হতো না। ইয়াশা চটপট মাথা তুলে উত্তর দিল। আচ্ছা, কাল আমাকে বাড়িতে রেখে আসবা, বড় হলে আবার নিয়ে আসবা। এই বড় সেই বড় না, হাত পা লম্বা হয়েছে, বুদ্ধি তো হয়নি। তোমারও হয়নি। মানে? আমার ভালোবাসাটা বোঝে না যে। বুঝি না তো, এখন থেকে বোঝার চেষ্টা করব। এখন চোখটা বন্ধ কর। আবার তুই করে বলো কেন? সরি, চোখটা বন্ধ করো এখন। ইয়াশা চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ। রাসিফ তার পিঠে হাত বোলাতে থাকে। একসময় ইয়াশা ঘুমিয়ে যায়। রাসিফকে সে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। ইয়াশাকে বুকের উপর থেকে নামিয়ে যেই বিছানায় শুয়ে দিবে সেটাও পাচ্ছে না। রাসিফ ভাবলো এমনিই থাক। রাত পেরিয়ে সকাল। রাসিফের ঘুম ভাঙে। চোখ মেলে দেখে পাশেই তার বউ ঘুমাচ্ছে। কি মিষ্টি লাগছে তাকে। রাতে কখন বুকে থেকে নেমে ইয়াশা তার বালিশে গিয়ে ঘুমিয়েছে রাসিফের সেটা অজানা। ইয়াশার মায়াবী মুখটাতে রাসিফের হাত পূর্বের মতো আপনা আপনি চলে গেল। আবার সে ঠোঁট বোলালো। রাসিফ ঠোঁট বোলাচ্ছে আর বিড়বিড় করে বলছে, পাগলিটা এই মুখ দিয়ে কত কথা যে বলে, কত যে আবদার। আবার বলে তাকে ভালোবাসতে হবে, তার সাথে প্রেম করতে হবে। কথাগুলো একটু জোরেই বলছিল। কথা শেষে রাসিফ ইয়াশার দিকে এগিয়ে যায়। গতদিনের মতো আজ তার কপালে বা চোখে না, সোজা ঠোঁটে চুমু খায়। উপরের ঠোঁট দুটো আর নিচেরটাতে একটা। রাসিফ ঠোঁট ছড়িয়ে নিতে ইয়াশা বলল, নিচের ঠোঁটে একটা বাকি আছে। তুমি জাগ না? না, তবে তোমার কাণ্ডতে জেগে উঠেছি। আমি যা বলেছি শুনেছো? কি বলেছো? তাহলে শুনতে পাওনি? সেটা আমার শোনা লাগবে না, যেটা বাকি আছে সেটা দিয়ে দাও। থাক, পরে দেবনি। না, এখন। বাচ্চাদের মতো করো কেন? দিচ্ছি। রাসিফ আবার এগিয়ে গিয়ে ইয়াশার নিচের ঠোঁটে একটা চুমু খায়। এই যে মশাই, মুখ সরিয়ে নেওয়ার দরকার নেই। আপনার নাকটা আমার নাকে লাগিয়ে রেখে কথা বলেন। কথা যে বলবো, উঠে রান্না করবা না? আজ আমার ছুটি। আপনার তো অফিস নেই। অফিসে বলতে চাকরিটাই তো নেই। যেদিন হবে সেদিন থেকে আবার আমি রান্না করব, আর ততদিন আপনি রান্না করতে থাকবেন। আমি যে পারবো না। এটা বললে তো হবে না, রান্না যে করতেই হবে। তুমি কিন্তু পাশে থাকবে। পাশে না, বুকের মধ্যেই থাকবো। তাই? জি। শোনো, একটা বুদ্ধি আসছে মাথায়। আমরা এই সুযোগে গ্রামে চলে যাই, কিছুদিন থেকে আসি। নতুন চাকরি খুঁজতে হবে তো। আরে, বসের সাথে তো তোমার ঝগড়া হয়েছে, চাকরিটা তো চলে যায়নি। আর চলে গেছে আমার শ্বশুর আব্বার যে সম্পদ আছে, মনে তো হয় না তোমার 14 পুরুষকে শেষ করতে পারবে। আর তুমি শহরে এসে অন্যের অধীনে কাজ করতেছো। আমার ভালো লাগে। এই জন্যই তো কিছু বলি না। চলো না, আজ যাই, মাকে খুব দেখতে ইচ্ছে করছে। তাই? চলো। সত্যি? হ্যাঁ, সত্যিই তো। চলো, সকালেই রওনা হব। বলার সাথে সাথে রাজি হয়ে গেলে কত খুশি যে লাগতেছে আমার পাগল পাগল বরটা। অনেক ভালোবাসি তোমাকে। নিয়ে যেতে রাজি হয়েছি শুধু এই জন্য ভালোবাসা? না, তুমি না নিয়ে গেলেও ভালোবাসি। আচ্ছা, তাহলে যাওয়া এখানেই ক্যান্সেল।
ইয়াশার একটু মন খারাপ করলো, তবে মুখে হাসি লেগেই আছে। রাসিবকে সে বুঝতে দিল না, মিষ্টি এসে বলল। আচ্ছা চলো উঠি এখন। রাসিব ইয়াশাকে ধরে কাছে টেনে নিল, উঠতে দিল না। এই পাগলি, এই আমি তোমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছি না। ছোটবেলা থেকেই তো ভালোবাসো, এটা আবার পরীক্ষা নিতে হবে নাকি? আমি তো পরীক্ষা নেওয়ার কথা কিছু বলেছি। মুখে বলনি, তবে মনে মনে ঠিকই ভেবেছো। ইয়াশা এবার চুপ করে এই কোলে রইল। এই মাস কয়েক হলো বিয়ে করেছি, তবে এখনো কি? কিছু না। বলো কি? গ্রাম থেকে এসে বলবো। চুমু খাবো। এখন? আমার তো টাইম টেবিল নেই, যখন ইচ্ছে। শুরু করো। রাসিবকে ফলো করে ইয়াশা ও রাসিবের মতো চুমু খায়। তারপর দুজন উঠে একসাথে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢোকে। মিষ্টি ঝগড়া চলতে থাকে আর রান্নাও হতে থাকে। ঝগড়া রান্না দুটোই শেষ হওয়ার পর খুব তাড়াতাড়ি দুজনে খেয়ে নেয়। আমি ব্যাগ গুছিয়ে নি। আমি কি বসে থাকবো নাকি? আমিও গোছাবো। আচ্ছা আমি কাপড়গুলো এনে দিই, তুমি ওঠাও। এনে দাও। ইয়াশা কাপড় এনে দিচ্ছে আর রাসিব ভাঁজ করে ব্যাগে তুলছে। সব প্যাক করা শেষে। তুমি কোনটা পরবা? বোরকা পরে যাবো তো, তাই এই 3 পিসটাই পরি। আমি পরিয়ে দেই। রাসিবের মুখের কথা শুনে ইয়াশার চোখ বড় বড় হয়ে গেল। এমন অবস্থা যে কথাই বের হচ্ছে না। রাসিব তো কথাটা বলে মিটি মিটি হাসছে। তুমি পরে আসো, আমি মেকআপ লাগাতে হেল্প করব। এবার ইয়াশা যেন একটু স্বস্তি পেল। দুজনেই প্রায় রেডি হওয়া শেষ। ইয়াশা তার মেকআপ লাগানোর জন্য রাসিবকে ডাকে। ইয়াশা ডাক শুনে রাসিব এসে বলল, হ্যাঁ, ডাকছো কেন? তুমি না মেকআপ লাগিয়ে দিবে? বাহ, এটা আমার জন্য রেখে দিয়েছো, দাও আমিই লাগাই। রাসিব মেকআপ লাগাতে লাগাতে বলল, আমি পুরো দায়িত্বটা কবে পাবো? আপনি খুব দুষ্ট হয়ে গেছেন। জানি না কবে পাবো, সেটা শুনতে চাচ্ছি। আগে গ্রাম থেকে ফিরি, তারপর। এখনই। আপনিও দেখছি আমার মতো বায়না ধরা শুরু করেছেন। তোমার কাছ থেকেই শেখা। মেকআপ লাগানো শেষে ইয়াশা রাসিবের দিকে ঘুরে বলল, আপনার মাথাটা একটু নিচের দিকে আনুন। রাসিব একটু নিচে হলো। ইয়াশা রাসিবের কপালে দুটো চুমু খেয়ে বলল, চলো এখন যাই। বাহ, ভালোই কন্ট্রোল করতে শিখে গেছো। বক বক থামাবা তুমি। রুম লক করে দুজন বেরিয়ে পড়লো গ্রামের উদ্দেশ্যে। রাস্তায় এসে বাস ধরল। বাসে উঠে ইয়াশা বসেছে জানালার ধারে আর রাসিব তার পাশে। খুঁটিনাটি কিছু কথাবার্তা চলছে দুজনের মাঝে। বাসের শব্দ আর লোকজন বেশি থাকায় তেমন কথা বলছে না দুজন। বাস চলছে আপন গতিতে। ইয়াশা তার হাত দিয়ে রাসিবের একটা হাত শক্ত করে ধরে আছে। ভয় লাগছে? ভয় নেই, হাইওয়েতে গাড়ি দ্রুত চলে। আসার দিন এত দ্রুত যায়নি। আরে পাগলি, ভয় নেই, আমি আছি তো। ড্রাইভারকে বলো ধীরে চালাতে। ওনারা নিজেদের মতো করে খুব সাবধানে চালাচ্ছে, ভয় নেই। কিছু খাবা তুমি? না, কিছু খাবো না। খুব ভয় পাচ্ছ তাই না? আচ্ছা, শহরে ফিরতে ট্রেনে ফিরবো। সত্যি তো? হ্যাঁ সত্যি, তবে শর্ত আছে। কি শর্ত? রাসিব ইয়াশার কানে মুখ লাগিয়ে বলে, আপনার গোলাপি রাঙাই ঠোঁটটা চাই। ইয়াশাও রাসিবের কানের কাছে মুখ নিয়ে বলে, এটা তো আপনারই। কথা বলতে বলতেই হঠাৎই ওভার স্পিডের কারণে গাড়িটা উল্টে গেল। সাথে সাথে পুরো মহাসড়ক নিস্তব্ধ। রাস্তার দুই দিকে গাড়িগুলো দাঁড়িয়ে গেল। উল্টে যাওয়া বাসটির পেছনের চাকা খুলে একদিকে চলে গেল। দাঁড়িয়ে থাকা গাড়িগুলো থেকে লোকজন দৌড়ে আসতে লাগলো। গাড়ির ভেতরে বাম পাশে থাকা যাত্রীগুলোর অবস্থা একদম খারাপ, হয়তো কয়েকজন তখনই মারা গেছে। রাসিব আর ইয়াশা ছিল ডান পাশে। রাসিব কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়েছিল। তার জ্ঞান যখন ফিরল তখন সে আর একটা লোকের উপর পড়ে আছে, আর রাসিব নিজের উপরেই দেখতে পায় ইয়াশাকে। রাসিব খেয়াল করলো ইয়াশা তার হাতটা এখনো শক্ত করে ধরে আছে, কিন্তু সেটা ইয়াশার অজ্ঞান অবস্থা। ইয়াশাও অজ্ঞান হয়ে পড়ে আছে। রাসিব ইয়াশাকে সরিয়ে নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু শরীরে কোনো শক্তি পেল না।
ততক্ষণে দমকল বাহিনীর লোকজন আর হাইওয়ে পুলিশ এসে গেছে। রাসিবও উঠে দাঁড়িয়েছে। রাসিব আশেপাশে তাকিয়ে দেখতে থাকে কিছু লোক একদম চুপচাপ শুয়ে আছে আর কিছু লোক ব্যথায় কোঁকড়াচ্ছে। রাসিবের চোখ পড়ল আবার ইয়াসার দিকে। তার মনটা ধুক করে ওঠে। তাকে ফেলে রাসিব কিভাবে দাঁড়িয়ে আছে? হয়তো জ্ঞান ফেরার পরেও ঝিমুনি ভাবটা যায়নি। ইয়াসা শুয়ে থাকা দেখে রাসিব আবার কেমন যেন হয়ে গেল। খুব দ্রুত রাসিব ইয়াসাকে বের করে আনে। রাস্তার পাশে শুয়ে দেয় ইয়াসাকে। রাসিব দেখে ইয়াসার কোথাও কেটে ফেটে যায়নি। একজন লোককে ধরে তার কাছ থেকে পানি নিয়ে ইয়াসার মুখে ছিটিয়ে দেয়। দুই একবার দেওয়ার পর ইয়াসা চোখ মেলে তাকায়। দেখে যে রাসিব একটা পানির বোতল নিয়ে বসে আছে। ইয়াসা চুপ থাকতে পারে না, হু হু করে কেঁদে ওঠে। ইয়াসা কান্না করেই চলেছে। এই আমি ঠিক আছি, তুমি কান্না করো না। আমি তো তোমার অবস্থা দেখে চুপ হয়ে গিয়েছিলাম, আমার মুখ থেকে কথাই বের হচ্ছিল না। রাসিব ইয়াসার কান্না দেখে আর দুর্বল থাকতে পারে না। মেয়েটাকে জড়িয়ে নেয় বুকের মধ্যে। তোমার কাল কেটে গেছে? ইয়াসা কান্না করতে করতে বলল, কই না তো। ওই যে কতখানি কেটে গেছে। হাউমাউ করে কান্না করতেছো কেন? কিছু হয়নি তো আমার, সব ঠিক হয়ে যাবে। তোমাকে নিয়ে এখানে থাকা যাবে না, এসব দেখে আরও বেশি কান্না করতেছো। রাসিব কোনো মতে ভাবে ইয়াসাকে নিয়ে সেই স্থান থেকে চলে যায়। স্থানীয় লোকজনের কাছে জানতে পারে পাশেই একটা রেল স্টেশন আছে। দুজন সেখানেই যায়। স্টেশনে পৌঁছানোর পর, তুমি কিন্তু কাঁপতেছো। না কই কাঁপতেছি না। তুমি এখানে আসলে কেন? চলো হসপিটালে। বাড়ি যাব, আগে বাড়ি যাই। এই অবস্থায় বাড়ি যেতে হবে না, হসপিটালে চলো। রাসিব প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছে। শরীরে তার তেমন কোনো ক্ষত হয়নি। রাসিব হসপিটালে যেতে নারাজ, কিন্তু ইয়াসা রাসিবের অবস্থা দেখে ভাবে হয়তো কোনো কিছু হয়েছে। রাসিব লুকাচ্ছে। ইয়াসা রাসিবের কোনো কথাই শোনে না। স্টেশন থেকে রাসিবকে হসপিটালে নিয়ে যায়। সেখানে ডক্টর দেখানোর পর জানতে পারে রাসিবের ডান হাতটা মচকে গিয়েছে। সাথে সাথে শরীরের অনেক জায়গায় বেশ জোরালো আঘাত পেয়েছে। শরীরটাতে বেশি আঘাত লাগায় তার শরীরটা কাঁপছিল। ইয়াসা আর দেরি না করে রাসিবকে হসপিটালে ভর্তি করে বাড়িতে কল করে জানিয়ে দেয়। বাড়িতে জানানোর পর তো মুরব্বীদের অবস্থা খারাপ। অনেক লোকজন এলো গ্রাম থেকে। ইয়াসার মুখ থেকে সব শুনল তার বাড়ির সবাই। দুজনের মা কিছুক্ষণ কান্না করলো। রাসিব অনেকবার বলল তার কিছুই হয়নি, তাও কি কান্না থামায়? শেষমেশ ডক্টর এসে তাদের সরিয়ে দিল। এই রুমে শুধু রাসিবের বাবা আর ইয়াসা। তুমি ঠিক আছো? রাসিব ইয়াসাকে বলল। হ্যাঁ আমি ঠিক আছি। রাসিবের বাবা রাসিবের কাছে এসে বলল, তোরা আসতেছিস সেটা বাড়ির আগে জানাবি না? আমরা দুজন ভেবেছিলাম তোমাদের সারপ্রাইজ দেব। ও, আসছে সারপ্রাইজ দিবে? তোরা বলে আসলে সারপ্রাইজ বুঝলি, এখন যদি কিছু হয়ে যেত। এই বলে রাসিবের বাবাও কান্না করতে লাগলো। একটা নাচ এসে তাকেও বাইরে নিয়ে এলো। তুমি আবার কান্না করো না যেন। না, আমাকে বের করে দিবে, আর তখন তোমাকে দেখবে কে? কাছে আসো। আমি আছি, তুমি শুয়ে থাকো। তুমি এসে আমার পাশে শুয়ে থাকো। না না, তুমি ব্যথা পাবে। এই পাগলি, আমার কিছু হয়নি তো, বাসায় গেলেই হতো, শুধু শুধু এখানে ভর্তি করালে। তুমি তো বুঝবে না, আমার জিনিসের যত্ন আমাকেই করতে হবে। বুঝেছি, এখন আসো, পাশে এসে একটু শুয়ে থাকো। তুমি চুপ করবা নাকি বকা দিব? বাসায় গিয়ে শুয়ে থাকবো, এখানে সবাই কি বলবে? হ্যাঁ, পাজি একটা। রাসিব একটা রাত হসপিটালে থাকলো। পরদিন সবাই মিলে চলে গেল গ্রামের বাড়িতে। একদিন চলে গেল পরিস্থিতি স্বাভাবিক হতে। এদিকে অফিসের বস ফোন করেছিল অফিসে যেতে। রাসিব জানিয়ে দেয় সে অ্যাক্সিডেন্ট করেছে, কিছুদিন পর থেকে যাবে। রাসিব একদিনে অনেকটাই সুস্থ হয়েছে, আর সেটাই আসার কারণে। গ্রামে এসে তার পাগলামি আরও বেড়েছে। রাসিবের গায়ে তেল মালিশ করা, কাটা স্থানে ছেদ দেওয়া, আর সময় মতো ওষুধ খাওয়ানো। প্রত্যেকটা মিনিটে রাসিবের কেমন লাগছে সেটা শোনা সব মিলিয়ে আসা রাসিবের সাথে আঠার মতো লেগে আছে। ইয়াসা গ্রামে এসে এখনো তার বাড়িতে যায়নি। তার এক কথা, রাসিবকে সে এক মুহূর্তের জন্য ছাড়বে না।
আর আসিফ যে কাজ করতে সক্ষম সেটাও করতে দিবে না ইয়াশা। এরকম একদিন চলে যাওয়ার পর এক সন্ধ্যাবেলায় ওরা দুজন রুমে বসেছিল। বাইরে ভেজা ঠান্ডা পড়েছে। এই সময় খুব কম লোকজন বাইরে কাজ নিয়ে পড়ে আছে, বাকি সবাই ঘরে। তো বিছানায় দুজন হেলান দিয়ে বসে আছে, পায়ের উপর কম্বল নেওয়া। তুমি বাড়ি থেকে ঘুরে আসো। তোমাকে সাথে নিয়ে যাব। আমি ছাড়া একা একটু ঘুরে আসো। আমি তোমাকে রেখে গেলে তোমাকে খাওয়াবে কে? আমি তো খেতে পারি, আর কিছু সময়ের জন্য যাও। সেই কিছু সময়ে তোমার যদি কোনো দরকার হয় তখন? তুমি এত দূরে থাকার মানুষ নও, কাছে আসবে একটু। ইয়াশা তার জায়গা ছেড়ে দিয়ে রাসিফের বালিশে গিয়ে হেলান দিয়ে বসলো। রাসিফ তার হাতটা ইয়াশার পেছনে দিয়ে নিয়ে তাকে আরও একটু কাছে টেনে নিল। তারপর কপালটা টেনে একটা চুমো খেয়ে বলল, আমাকে সাথে নিয়ে যাবা তোমাদের বাড়ি? একা একা কেন যাব? একা যাওয়া যায় না? না, এখন আমি তুমি মিলে একজন তো, তাই যাওয়া যায় না। আমার তুমিটা এত লক্ষ্মী কেন? তুমি অনেক ভালোবাসো তাই। আমার সাথে সারা জীবন এভাবে পাড়ি দেবে? জি না, এর থেকে ভালোভাবে পাড়ি দিব। কথাটা বলে ইয়াশা হাসলো। পাগলি একটা, বুকের মধ্যে আসবে? হুম, না, তুমি ব্যথা পাবা। ব্যথা নেই। তাও যাব না। আসো না একটু। এভাবে ডাকলে কি আর বসে থাকা যায়? ইয়াশা রাসিফের বুকে গিয়ে লুকালো। রাসিফ তখন শুয়ে পড়েছে, আর ইয়াশা রাসিফের উপর থেকে কম্বল নিয়ে মাথা ঢেকে আছে। মাথাটা বের করো তো। ঠান্ডা। এখন ঠান্ডার অজুহাত দেওয়া হচ্ছে তাই না? বের করো বলছি। ইয়াশা আস্তে আস্তে কম্বলটা সরিয়ে তার মাথা বের করে। ইয়াশার চুলগুলো তখন এলোমেলো হয়ে গেছে। কিছুদিন পর বাচ্চার মা হবেন, আর এখন এইভাবে লুকোচুরি খেলতেছেন কম্বলের ভিতরে বাচ্চাদের মতো। ইয়াশা রাসিফের মুখ চেপে ধরলো আর বলল, মানে মুখ দিয়ে যা আসে তাই বলে যাবা তাই না? ওইটা দেরি আছে। ওইটা মানে? বাচ্চা, সেটা দেরি আছে, আগে প্রেম করে নি। আর কত? যতদিন না আমার মন ভরছে। এখনো মন ভরে না কেন? দোস্ত সব তোমার। আমাকে যেভাবে ডাকো আমি আর ঠিক থাকতে পারি না, তোমার মাঝে বারবার হারিয়ে যাই। হারিয়ে গেলে হবে না, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কি জন্য? একটা বাচ্চা। ইয়াশা আবার রাসিফের মুখ চেপে ধরলো। মানা করি তারপরও বলতে হবে তাই না? আমার জ্বালাতে ইচ্ছে করে। তুমি অসুস্থ তাই সহ্য করতেছি এখন। সুস্থ থাকলে এর হিসাব নিকাশ করে নিতাম। সুযোগ যেহেতু পেয়েছি, আরও একটু জ্বালাই। কি করবা আবার? রাসিফ ইয়াশাকে বুকের সাথে একদম লেপ্টে নিয়ে বলল, বলতে লজ্জা লাগছে, তবু বলছি, আপনার ওই গোলাপি রাঙা ঠোঁটের স্পর্শ কি পেতে পারি? আবেদনটা করার পর রাসিফ ভেবেছিল ইয়াশা হয়তো লজ্জা পাবে, কিন্তু ঘটনাটা ঠিক তার উল্টো হলো। ইয়াশা কান্না করতেছে। এই কান্না করতেছো কেন? গতকাল যদি কিছু একটা হয়ে যেত? ধুর পাগলি, এখনো ওইটা নিয়ে পড়ে আছো? আমি কই একটু ওই দিকে যাচ্ছি আর উনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আচ্ছা সরি, যেটা চাইছিলা সেটা নাও। এখন আমি নিতে পারবো না। তোমার না এটা অনেক প্রিয়। কান্না করছো তাই নেব না। না নিলে আবারও কান্না করব, আর সেটা অনেক শব্দ করে। সবাই আসবে, জিজ্ঞেস করবে, আর আমি সত্যিটা বলে দিব। না না, সেটার দরকার নেই, আমি নিজেই নিচ্ছি। রাসিফ ইয়াশার চোখের পানি মুছে দিল। তারপর সেই আগের মতো হাতের বুড়ো আঙ্গুল দিয়ে গোলাপি আভার উপর হাত বোলালো, আর সেই ঠোঁটের স্পর্শনা। সব মিলিয়ে তাদের ভালোবাসা আরও গভীর থেকে গভীরতা হচ্ছে, যেটা কখনো হারিয়ে যাবার নয়।